আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে আসলাম ফিজিক্স সাইকেল 1 কোর্স। এই কোর্সটা 1 মাসের ভিতরেই শেষ করে দেওয়া হবে। 1 মাসের ভিতরে আমরা 4টা অধ্যায় পড়ব। তো আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমার নাম মেহেদী হাসান। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করতেছি। ঠিক আছে? তো আজকে আমাদের হচ্ছে ফিজিক্স সাইকেল 1 কোর্সটা লঞ্চ হলো। এই কোর্সটা একদম ফ্রি। সাইকেল 1টা তোমাদের জন্য একদম ফ্রি। প্রতিদিন প্রতিদিন না, মানে সপ্তাহে একটা রুটিন করা আছে। সেই রুটিন অনুযায়ী 9:30টায় প্রতি শনি রবি সোম এবং মঙ্গলবার, সপ্তাহে 4 দিন, প্রতি শনি রবি সোম মঙ্গল, এই 1 মাসে এই প্রথম সাইকেল 1টা শেষ করানো হবে। প্রতি মাসে একটা করে সাইকেল 1 সাইকেল শেষ করানো হবে। ক্লাস শেষে ক্লাস নোটের পিডিএফ গ্রুপে পেয়ে যাবা। ক্লাস নোটের পিডিএফ গ্রুপে পেয়ে যাবে। এই গ্রুপটা কোন গ্রুপ? একটা মেসেঞ্জার গ্রুপ আছে। তোমরা এই ভিডিওটা যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো অথবা ইউটিউব লাইভ থেকে দেখতেছো, তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে সেই মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারাও এই লিঙ্কটা পেয়ে যাবা। দেখবা ডেসক্রিপশনে দেওয়া আছে বা টাইটেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা যদি চাও যে তোমাদের এই পিডিএফটা দরকার, তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে নিয়ে নিতে পারবা। ফার্স্ট সাইকেল বা এই সাইকেলে মোট 4টা অধ্যায় রয়েছে। ফিজিক্স প্রথম পত্রের ভৌত জগৎ ও পরিমাপ, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি। এইটা হচ্ছে 25 ব্যাচের জন্য সাইকেল 1। তো এইখানে হচ্ছে সব অধ্যায়গুলো নাই, 25 ব্যাচের সব অধ্যায়গুলো নাই। তো সেই জন্য আমরা এই 4টা অধ্যায় এই সাইকেলে শেষ করব। ফার্স্ট সাইকেল, এই সাইকেল একদম ফ্রি। রাত 9:30টায় রেকর্ডেড লাইভ ক্লাস করানো হবে। রাত 9:30টায় শনি রবি সোম মঙ্গল এই 4টা দিন 9:30টার সময় তোমরা উপস্থিত থাকবা ফেসবুকে অথবা ইউটিউবে। প্রতি সপ্তাহের ক্লাস রুটিন ফেসবুক পেজ এবং ইউটিউব কমিউনিটি পোস্টে পেয়ে যাবা। ক্লাস শেষে ক্লাসের নোট মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চাও তারা ডিসক্রিপশন থেকে লিংকের মাধ্যমে যুক্ত হয়ে নেবা। ঠিক আছে? ক্লাস নোট বা রেকর্ড ক্লাসের ভিডিও এসব কারো কাছে বিতরণ করা যাবে না। তো চলো আমরা শুরু করি। তো ফিজিক্স ফার্স্ট পেপারের যে ফার্স্ট অধ্যায়টা, এই অধ্যায় হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায়টা আমাদের একটা লেকচার লাগবে। আজকের যে লেকচার, এই একটা লেকচারেই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এখন অনেকেই এই অধ্যায়টাকে স্কিপ করে, অনেক টিচার এই অধ্যায়টাকে স্কিপ করে, কিন্তু এই অধ্যায়টাকে স্কিপ করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন আসছে, অনেক এমসিকিউ প্রশ্ন আসে। সিকিউ কোশ্চেন বোর্ডে না আসলেও এমসিকিউ কোশ্চেন আসে। তো এই জন্য আমাদের এই অধ্যায়টাও পড়তে হবে। এই অধ্যায়ে আমাদের একটা লেকচার লাগবে। তো চলো শুরু করা যাক। তো এই অধ্যায়ের নাম হচ্ছে কি ভৌত জগৎ ও পরিমাপ। তো এখন আমাদের জানতে হবে জগৎ কয় প্রকার। জগৎ হচ্ছে 2 প্রকার। জগৎ কয় প্রকার? জগৎ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ভৌত জগৎ, আরেকটা হচ্ছে কি কাল্পনিক জগৎ। আরেকটা কি কাল্পনিক জগৎ। ভৌত জগৎ কি? যে জগতে আমরা সবকিছু করি সেটাই হচ্ছে ভৌত জগৎ। মানে আমরা পড়াশোনা করি, খাওয়া দাওয়া করি, যে জগতে করি সেটাই হচ্ছে ভৌত জগৎ। আর কাল্পনিক জগৎটা কি? কাল্পনিক জগৎ হচ্ছে যে জগতে আমরা চিন্তা করি, কোনো কিছু কল্পনা করি, সেটাই হচ্ছে কাল্পনিক জগৎ। তাহলে জগৎ কয় প্রকার? জগৎ হচ্ছে 2 প্রকার। এটা আমরা বুঝতে পারলাম। এখন রাশি কাকে বলে? রাশি কাকে বলে? তো এই সংজ্ঞা, কিছু কিছু সংজ্ঞা, এইসব জিনিস ক খতেও আসে এবং এই অধ্যায় থেকে এমসিকিউতে আসে। ক খ থেকেও আসে, ক খও আসে, আবার এমসিকিউ আসে। তো এখন আমরা জানবো যে রাশি কাকে বলে। তো এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। মনে করো আমার হাতে একটা কলম আছে। আমার হাতে একটা কলম আছে। এখন এই কলমটা কি আমি পরিমাপ করতে পারি? আমি যদি বলি এই কলমটা একটা রাশি, তাহলে কিন্তু হবে না। কলমটা কিন্তু রাশি না। কলমটা রাশি না। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই কলমের আমরা কি পরিমাপ করতে পারি? কলমের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তাই না? কলমের কি পরিমাপ করতে পারি? দৈর্ঘ্য পরিমাপ করতে পারি আমরা। রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তাহলে আমরা এই কলমের কি দৈর্ঘ্য পরিমাপ করতে পারতেছি? দৈর্ঘ্য পরিমাপ করতে পারতেছি যে এটা কত মিটার লম্বা, তাহলে এই দৈর্ঘ্যটা একটা রাশি। এই কলমের আমরা কি পরিমাপ করতে পারতেছি? ভর পরিমাপ করতে পারি যে এটা কত গ্রাম। ধরো এটা
20 গ্রাম। ঠিক আছে, তাহলে এই যে এর ভর পরিমাপ করতে হতে, তাহলে ভর হচ্ছে কি রাশি, তাহলে এগুলো কি রাশি, যেগুলো আমরা পরিমাপ করতে পারি সেইগুলোই হচ্ছে রাশি। বুঝতে পারছো রাশি কাকে বলে? এখন মৌলিক রাশি ও যৌগিক রাশি, রাশি অনেক প্রকার, তার একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি এবং যৌগিক রাশি তোমরা হয়তোবা জানো যে মৌলিক রাশি কাকে বলে। যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের হচ্ছে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদের হচ্ছে মৌলিক রাশি বলে। যেমন ভর, ভর, সময়, এইসব হচ্ছে কি মৌলিক রাশি, অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না, মানে এইগুলো পরিমাপ করতে অন্য কোনো কিছুর দরকার হচ্ছে না আমাদের, তাই এগুলো হচ্ছে কি মৌলিক রাশি। ঠিক আছে, এইসব থেকে কিন্তু ক খ তে প্রশ্ন আসে এবং এমসিকিউতেও প্রশ্ন আসে। এই অধ্যায়টা ক খ এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বোর্ডের সিকিউ সেভাবে আসে না এখান থেকে, এখানে বোর্ডের সিকিউ আসে না। তো মৌলিক রাশি কাকে বলে আমরা জানলাম, এখন আমাদের জানতে হবে যৌগিক রাশি কাকে বলে। যৌগিক রাশি কি? যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, এর উপর কি নির্ভর করে, মৌলিকের উপর নির্ভর করে, সেইগুলোকে কি বলে? সেগুলোকে বলে হচ্ছে যৌগিক রাশি। সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে হচ্ছে যৌগিক রাশি। আমি তোমাদের এই সব কনসেপ্ট মানে এইখান থেকে কনসেপ্টগুলো আমি পড়াবো, তারপরে এই রিলেটেড বোর্ডে কি এমসিকিউ গুলো আছে সেগুলো আমি তোমাদের পড়াবো। এইখানে দেখো নিচে কিন্তু এমসিকিউ দিয়ে সাজানো আছে, এর নিচে আরো এমসিকিউ আছে, বোর্ডের কি কি এমসিকিউ আসছে সেই সব কিছু এই নিচে দেওয়া আছে। আস্তে আস্তে যত নিচে যাইতে থাকবো তত এই এমসিকিউ গুলো পাইতে থাকবো। ঠিক আছে, নিচে সব এমসিকিউ আস্তে আস্তে দেওয়া আছে, এইখানে দেখো। ঠিক আছে, সব এমসিকিউ দেওয়া আছে, তো আস্তে আস্তে পড়াইতে থাকবো এবং বোর্ডে কি কি প্রশ্ন আসছে সেগুলো তোমাদের দেখাই দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে এই আমি পড়তেছি এটা আমার কোথায় কাজে লাগবে, এই অধ্যায় তো কেউ পড়ায় না, আমাদের কোথায় কাজে লাগবে। তো মৌলিক রাশির উপর যারা নির্ভর করে তারা হচ্ছে কি যৌগিক রাশি। তো মনে করো আমরা কি জানি, বেগ, ভি ইকুয়াল টু কি এস বাই টি, মানে এস ইকুয়াল টু ভিটি। তোমরা 9-10 এই সূত্রটা শিখে আসছো, এস ইকুয়াল টু ভিটি। এইখানে আমরা যদি লিখি যে ভি ইকুয়াল টু এস বাই টি, এটা লেখা যায়, তাহলে ভি হচ্ছে কি? ভি হচ্ছে বেগ, বেগ এটা কিসের উপর নির্ভর করতেছে? এস হচ্ছে সরণ, সরণ এবং কিসের উপর নির্ভর করতেছে? সময়, সরণ, সরণ এবং সময়, এই দুইটার উপরে নির্ভর করতেছে কি বেগ। তাহলে বেগ দুইটা রাশির উপর নির্ভর করতেছে, তাহলে বেগ অবশ্যই একটা কি যৌগিক রাশি। বেগ অবশ্যই একটা কি যৌগিক রাশি, কারণ কি এই বেগটা হচ্ছে এই মৌলিক রাশির উপর নির্ভর করতেছে, মৌলিক রাশির উপর নির্ভর করতেছে, এর জন্য বেগ হচ্ছে কি যৌগিক রাশি। আশা করি তোমরা মৌলিক রাশি এবং যৌগিক রাশি সম্পর্কে বুঝতে পারছো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। এখন স্কেলার ও ভেক্টর রাশি মানের মান ও দিকের উপর নির্ভর করে দুইভাবে ভাগ করা যায়, দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার এবং ভেক্টর। হ্যাঁ, স্কেলার রাশি কাদের বলে? যাদের মান আছে, শুধুমাত্র মান আছে তাদের হচ্ছে কি স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে কাদের বলে? যাদের মান প্লাস দিক আছে। তো স্কেলার রাশির উদাহরণ কি? মনে করো তাপমাত্রা, আমি যদি বলি যে কি ঘরের ঘরের তাপমাত্রা কত, 19 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা বলার জন্য আমরা শুধুমাত্র মানটাই বলছি, 19 ডিগ্রি সেলসিয়াস এটা বলছি, আর কিছু বলা লাগে নাই। ঠিক আছে, তো ভেক্টর রাশির ক্ষেত্রে মানও বলতে হবে, দিকও বলতে হবে, যে কোন দিকে। যদি বলি একটা বস্তুর ত্বরণ 5 ms ইনভার্স টু, এইটা, তাহলে এটা কোন দিকে আমাদের সেটা বলতে হবে, যে পূর্ব দিকে, পূর্ব দিকে এত ত্বরণে চলছে, তাহলে মান এবং দিক দুইটাই আছে, সেটা হচ্ছে স্কেল ভেক্টর রাশি। আর যেটা শুধুমাত্র মান আছে সেটা হচ্ছে স্কেলার রাশি। তোমরা আশা করি এই ভেক্টর রাশি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এবং স্কেলার রাশি নিয়ে বিস্তারিত আলোচনা 2 নম্বর অধ্যায়ে পড়ব। 2 নম্বর অধ্যায় এই সাইকেলেরই অধ্যায়, 2 নম্বর অধ্যায় মানে পরের দিন আমরা পড়বো। এটা একটা লেকচার, এই প্রথম অধ্যায় একটা লেকচারেই শেষ হয়ে যাবে, পরের দিন আমরা 2 নম্বর অধ্যায় থেকে পড়বো, ভেক্টর অধ্যায় থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বুঝতে পারছো?
তাহলে স্কেলার ভেক্টর রাশি বুঝতে পারছো। এখন এইগুলো তো সিম্পল আলোচনা, তোমাদের কাছে মনে হইতে পারে এইগুলো তো খুবই সিম্পল আলোচনা, তাহলে এইগুলো পড়ে কি লাভ? তো এইগুলোর থেকে যে এমসিকিউ আসে এটা জানতে হবে। এই প্রথম অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, ঠিক আছে? আর তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, এবং ক্লাসটা যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা দরকার হলে পরে এটার ক্লাসটা তো থাকবে, আবার দেখবে, সেই অংশটুকু আবার দেখবে, আমি খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কমেন্টের, তোমরা কমেন্টে করবে না যে আমি এখান থেকে আসছি ওইখান থেকে আসছি, এত কমেন্ট করবে না, তোমাদের মূল ফোকাস থাকবে পড়ার দিকে। আমি যেগুলো বলতেছি সেগুলো ভালো মতো শুনবা, ঠিক আছে? বেশি বেশি কমেন্ট করার কোনো দরকার নেই, আমি কোনো কমেন্টই পড়বো না। তো এখন এখানে দেখো যে এই যে আমরা এতক্ষণ যা যা পড়লাম, এর উপরে বোর্ডে কি এমসিকিউ আসতে পারে। এখানে একটা এমসিকিউ দেখো, নিম্নের কোনটি মৌলিক এককের উদাহরণ? নিম্নের কোনটি মৌলিক এককের উদাহরণ? এটা কি বরিশাল বোর্ড 2021 সালে এই এমসিকিউটা আসছে, মৌলিক একক। এই প্রশ্নটা দেখে আমরা কি বুঝতে পারছি? মানে মৌলিক একক তার মানে যদি প্রশ্নে আসতে পারে যৌগিক একক, মানে মৌলিক রাশি যৌগিক রাশি এরকম আসতে পারে। তার মানে কোনগুলো মৌলিক রাশি কাকে বলে, যৌগিক রাশি কাকে বলে, কোনটা স্কেলার ভেক্টর, এসব আমাদের জেনে রাখতে হবে। কারণ এমসিকিউতে এটা দিয়েই দিতে পারে যে কোনটা এই রাশি বা সেই রাশি, ঠিক আছে? এখন কোনটা মৌলিক এককের উদাহরণ? বল। বলের একক কি? বল কি F=m এ, এটা হচ্ছে বল। এ কে আবার কি ভাঙায় লেখা যায়? এ কে আবার কি লেখা যায়? v - u/t। মানে এখানে অনেক রাশি, একটা এই বলটা অনেকগুলো রাশির উপর নির্ভর করতেছে, তাহলে এটা অবশ্যই মৌলিক একক না। তবে ত্বরণ, ত্বরণ কি কি লেখা যায়? a = v - u/t। মানে ত্বরণ হচ্ছে বল, ত্বরণ হচ্ছে বেগ এবং সময়ের উপর নির্ভরশীল, তাহলে ত্বরণও কি মৌলিক একক? না, এটা বাদ। বেগ, বেগ ভি আবার কিসের উপর নির্ভরশীল? এস এর উপর নির্ভরশীল, আবার টি এর উপর নির্ভরশীল, দুইটার উপর নির্ভরশীল, তাহলে এটাও মৌলিক একক না। তাহলে মৌলিক একক কোনটা আর থাকে কোন অপশনে? এই একটা অপশনে, তাহলে এইটা হচ্ছে কি মৌলিক একক। সরণের একক, সরণ এস, এটা হচ্ছে কি মৌলিক একক, এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না। তাহলে মৌলিক রাশি যৌগিক রাশি এইগুলো আমাদের অবশ্যই জানতে হবে ভালো মতো, ঠিক আছে? তো চলো আমরা এবার পরের অংশতে চলে যাই। পরের অংশ হচ্ছে আমাদের মাত্রা। মাত্রা জিনিসটা জানতে হবে, কারণ মাত্রা পরীক্ষার প্রশ্নে মাত্রা এবং একক থেকে এমসিকিউ দেয়, অনেক এমসিকিউ দেয়। তো এখন মাত্রা জিনিসটা কি? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। কোনো ভৌত রাশিতে, ভৌত বলতে কি বোঝায়? ভৌত বলতে এই যে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতেছি সেগুলোই কি রাশি। তাহলে ওই ভৌত রাশি, ভৌত জগতের রাশিকে বলা হচ্ছে ভৌত রাশিতে। তার মানে কি, এই যে ভৌত রাশি, সময়, ভর, এই সব কিছু আর কি। তো কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে মাত্রা বলে। সূচক মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারকে মাত্রা বলে। এখন দেখো বেগ, বেগ v=s/t আমরা লিখতে পারি। এখন এস হচ্ছে কি সরণ, এস হচ্ছে কি সরণ, সরণ বা দূরত্ব, সরণ বা দূরত্ব বা এইসবের মাত্রা হচ্ছে কি? এইসবের মাত্রা হচ্ছে এল। সরণ বা দূরত্ব এগুলো হচ্ছে মৌলিক রাশি, এগুলোর মাত্রা হচ্ছে, এইটার মাত্রা হচ্ছে এল। সময় হচ্ছে একটা মৌলিক রাশি, টি এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে বড় টি। তাহলে এখন আমরা কি মাত্রা বের করতে চাচ্ছি? এই বেগের মাত্রা বের করবো, তাহলে এই এস এর বদলে এল লিখে দেবো, টি এর বদলে টি লিখে দেবো, তাহলে টি নিচে আছে, উপরে গেলে টি ইনভার্স ওয়ান হয়ে যাবে। আর এই এল এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এল এর পাওয়ার ওয়ান, টি এর পাওয়ার -1। তাহলে এই ওয়ানটা বাদ দিলে বা ওইটা ওইভাবে আমরা লিখি না, এল টি ইনভার্স ওয়ান। অবশ্যই আমাদের কি থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে মাত্রা লেখার সময়। তাহলে মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে মাত্রা বলে। তাহলে এই যে বেগ, বেগের ভিতরে কি কি রাশি আছে? এই যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির সূচককে মাত্রা বলে। সূচক এই যে এদের ঘাড়ে এই যে ওয়ান, এইটা। তাহলে এভাবে হচ্ছে আমরা মাত্রা লিখব, ঠিক আছে? এখন দেখো, এখন একটা প্রশ্ন হচ্ছে কি, যদি সূচককে মাত্রা বলে তাহলে শুধু সূচক বা ঘাতকে 1, -1 দিয়ে লিখলেই তো হয়। মানে এই যে বেগ, বেগের আমরা কি বলছি? কোন ভৌত রাশিতে উপস্থিত, এই বেগে উপস্থিত মৌলিক রাশি, এই যে এ রাশি এই রাশি, এদের সূচক, এদের মাথার পাওয়ারকে
মাত্রা বলে। তাহলে মাথার পাওয়ার এখানে কত? এখানে 1 আছে, এখানে -1 আছে। তাহলে আমরা তো এরকমই লিখতে পারি 1, -1, কারণ সূচককেই মাত্রা বলে বলছে, তাহলে এই তো সূচক লিখছে, তাই না? তাহলে এই তো এভাবেই লেখা যায়। কিন্তু এভাবে লিখলে হবে না, এইভাবে লিখলে হবে না। কেন হবে না? সূচককে মাত্রা বলে। সূচক মানে কি? সূচক হচ্ছে পাওয়ার, তাই না? পাওয়ার তো কোনো কিছুর ঘাড়ের উপরে বসে। মনে করো একটা মানুষ যদি না থাকে তাহলে তো তার ঘাড়ে বসতে পারবে না, তাই না? একটা মানুষ আগে থাকতে হবে, তার ঘাড়ে বসতে হবে। তো সূচক হচ্ছে পাওয়ার। তো কোনো কিছু না থাকলে তার ঘাড়ে কিভাবে বসবে? তার ঘাড়ে তো বসতে পারবে না। এখন মনে করো তুমি লিখলা যে বেগের বেগের মাত্রা সমীকরণ, বেগের মাত্রা সমীকরণ 1, -1 লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে 1, -1 লিখে দিলাম। এখন এটা দিয়ে কি বোঝা যাবে মাত্রা সমীকরণ কি? যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক। তাহলে এইখানে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা মৌলিক রাশির সূচক। কিন্তু কোন মৌলিক রাশি? মৌলিক রাশি তো অনেকগুলো আছে, তাহলে কোনটা কোন মৌলিক রাশির সূচক সেটা কি বোঝা যায়? এই একটা কোন মৌলিক রাশির সূচক? এটা কি ভরের, সময়ের, তড়িৎ প্রবাহ, না কিসের? কিসের কোন মৌলিক রাশি? অনেকগুলো মৌলিক রাশি আছে, এই ওয়ানটা কোন মৌলিক রাশির মাথার পাওয়ার? আর এই -1টাই বা কোন মৌলিক রাশির পাওয়ার? এটা কি আমরা বুঝতে পারি? এটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না। তো এই জন্য আমাদের এভাবে লেখা যাবে না, আমাদের অবশ্যই একটা ঘাড় দিতে হবে, একটা মানুষ দিতে হবে, তার ঘাড়ের উপরে আর কি এই পাওয়ারটা বসাইতে হবে। তো সেরকম আমরা সবসময় যখন মাত্রা লিখবো তখন হচ্ছে আমরা এইভাবে লিখবো, এইভাবে লিখবো। বুঝতে পারছো যে কেন সূচক বা ঘাতকেই যদি মাত্রা বলে তাহলে এইভাবে লেখা যাবে না? এর কারণ হচ্ছে এইটা। বুঝতে পারছো? তো চলো আমরা এর পরে যাই। এখন মাত্রা দেখে রাশির একক বের করা যায়। প্রশ্ন, একটা রাশির মাত্রা দেওয়া আছে LT−1, এখান থেকে রাশির একক বের করো। LT−1, এখান থেকে রাশির একক বের করতে বলছে। এখন দেখো LT−1, এখন এল, এল হচ্ছে কিসের একক? এল হচ্ছে কিসের একক? দৈর্ঘ্যের একক। কোনটা কিসের একক সেই নিয়ে নিচে একটা চার্ট আছে, সেই চার্টটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি, তাহলে তোমরা সব বুঝতে পারবা যে কোনটা কিসের একক। এল হচ্ছে কি দৈর্ঘ্যের একক। আবার দৈর্ঘ্যের আমাদের কি বলছে? রাশির একক বের করতে বলছে। এল হচ্ছে কিসের মাত্রা? সরি, এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। আর দৈর্ঘ্যের আবার এসআই একক কি? দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে কি? মিটার। তাহলে আমাদের কি এই মাত্রা সমীকরণ থেকে যদি আমাদের একক বের করতে বলে তাহলে এল এর বদলে আমরা কি লিখতে পারি? এম লিখতে পারি। টি, টি হচ্ছে কি? সময়। সময়ের মাত্রা হচ্ছে টি। আর সময়ের এসআই একক কি? সেকেন্ড। তাহলে টি এর বদলে আমরা এস লিখতে পারি। আর এখানে ইনভার্স 1, ইনভার্স 1, এম এস ইনভার্স 1। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝা হচ্ছে এম উপরে, নিচে হচ্ছে এস, দুইটা একক, তাই না? তো আমরা একটু আগে দেখেছিলাম যে এস ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এস হচ্ছে কি? সরণ। এম, এস এর একক হচ্ছে এম, সময়ের একক হচ্ছে এস। তাহলে এটা আমরা লিখলে কি পাই? MS−1। তার মানে আমাদের যদি এই মাত্রাটা দেয়, যে কোনো মাত্রা দিলে সেই মাত্রা থেকে আমরা একক বের করতে পারবো। তাহলে মাত্রা দিয়ে আমরা কি এককও বের করতে পারি। তাহলে MS−1 এটা কিসের একক? এখানে দেখো এটা বেগের একক। এটা কিসের একক? এটা হচ্ছে বেগের একক। তাহলে আমরা মাত্রা থেকে এককও বের করতে পারি। তাহলে মাত্রাটা কাকে বলে? মাত্রার সংজ্ঞা হচ্ছে কি? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। তাহলে মাত্রার আরো একটা সংজ্ঞা আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে যে গাণিতিক সংকেতের মাধ্যমে কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকে মাত্রা বলে। এই দেখো, এই ভৌত রাশির একক নির্ণয় করতে পারছি, এই মাত্রা থেকে আমরা কি একটা একক নির্ণয় করতে পারছি। তাহলে মাত্রাকে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি, যে গাণিতিক সংকেতের মাধ্যমে কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকে মাত্রা বলে। ঠিক আছে? এখন বিভিন্ন যৌগিক রাশির মাত্রা বের করা লাগে, সেজন্য আমাদের কিছু মৌলিক রাশির মাত্রা জানা লাগবে। বিভিন্ন ধরনের যৌগিক রাশি, এই যে ভি, ভি ইকুয়াল টু এস বাই টি, এটা তো যৌগিক রাশি। তো এইটার ভি এর মাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের এস, দূরত্ব, সময়, এইসবের মাত্রা আমাদের জানা থাকা লাগবে। এদের উপরে নির্ভর করতেছে কি? ভি।
তাহলে আমরা এই মৌলিক রাশিগুলোর মাত্রা যদি জানি, যতগুলো মৌলিক রাশি আছে সবগুলোর মাত্রা যদি আমরা জানি, যৌগিক রাশির মাত্রা আমরা বের করতে পারবো। কেন এইসব লাগবে? কারণ বোর্ড এমসিকিউ কোশ্চেনে এই মাত্রা থেকে অনেক এমসিকিউ আসে। শুধুমাত্র এই অধ্যায়ের মাত্রা থেকে আসে এমন না, অনেক অধ্যায়ের মাত্রা থেকে অনেক এমসিকিউ আসে, তোমাদের একটু পরেই আমি দেখাবো। তো এটাই, তাহলে কেন আমাদের এই মৌলিক রাশির মাত্রাগুলো মনে রাখতে হবে? কারণ মৌলিক রাশির মাত্রার মাধ্যমে আমরা যৌগিক রাশির মাত্রা বের করতে পারবো, এককও বের করতে পারবো। মাত্রা যদি জানা থাকে তাহলে কি আমরা এককও বের করতে পারবো, একটু আগে যেভাবে একক বের করলাম, তাই না? তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, যে যেখান থেকে দেখতেছো, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, মনোযোগ দিয়ে দেখবা। তো এখন আমাদের অবশ্যই কিছু মৌলিক রাশির মাত্রা জানা থাকা লাগবে। তো এখানেও দেখো কিছু মৌলিক রাশির একক দেওয়া আছে, ঠিক আছে? তো কিছু মৌলিক রাশির এখানে দেখো একক দেওয়া আছে। এখানে কি লেখা? 1 নাম্বার হচ্ছে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যর একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার। একে প্রকাশ করা হয় এম দিয়ে। ভর, ভরের একক কিলোগ্রাম, একে প্রকাশ করা হয় কেজি দিয়ে। সময়ের একক সেকেন্ড, এস দিয়ে প্রকাশ করা হয়। তাপমাত্রা কেলভিন, কে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, অ্যাম্পিয়ার, এ কোণ, রেডিয়ান, ত্রিমাত্রিক, দীপন তীব্রতা ক্যান্ডেলা, পথের পরিমাণ হচ্ছে মোল। এগুলো হচ্ছে একক, এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক রাশির একক। এই মৌলিক রাশির আমাদের মাত্রাও জানতে হবে। তো একটু পরেই আমি মৌলিক রাশিগুলোর মাত্রা দেখাচ্ছি তোমাদের। তো এখন এইখান থেকে, এই পড়াশোনা থেকে আমরা কি জানতে পারতেছি? এই যে যেগুলো, এগুলো কিন্তু মৌলিক রাশি। এইগুলো কি মৌলিক রাশি? মৌলিক রাশি এগুলো, মানে কি এই রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, মৌলিক রাশি। তো এইসব জানা থাকা, দেখো একটা কোশ্চেন আসছে, মৌলিক রাশি হলো কোনটা? মৌলিক রাশি তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এটা কত সালে আসছে? দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসলো। তো এইসব জিনিস কিন্তু অবশ্যই পড়তে হবে, মনে রাখতে হবে। এই অধ্যায়টা অবহেলায় ফেলে রাখা যাবে না, ঠিক আছে? অবশ্যই এই অধ্যায়টা অবহেলায় ফেলে রাখা যাবে না। তো এখন কোন মৌলিক রাশি হলো তো তড়িৎ প্রবাহমাত্রা, পথের পরিমাপ, দীপন তীব্রতা, কোনটা? তো এখানে দেখো মৌলিক রাশি, সবগুলো মৌলিক রাশি আমি বলছি। দেখো তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ এটা আছে, এটা আছে। তারপর পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাণও আছে। তারপর দীপন তীব্রতা, এই যে দীপন মাত্রা বা দীপন তীব্রতা, এই তিনটাই আছে। তাহলে মৌলিক রাশির উদাহরণ কোনটা? এখানে কি হবে? তিনটাই হবে। এখানে কি হবে? এই তিনটাই হবে। মৌলিক রাশির উদাহরণ হচ্ছে এই তিনটাই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো চলো আমরা এর পরের অংশে ফিরে যাই। এখন আমরা কিছু মৌলিক রাশির মাত্রা দেখব। মৌলিক রাশির মাত্রা, এখানে দেখো কিছু মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, তাপমাত্রা, দীপন প্রাবল্য বা দীপন তীব্রতা। এগুলো হচ্ছে কি মৌলিক রাশি, এগুলো কিন্তু মৌলিক রাশি। তো এই মৌলিক রাশির আমরা কিছু মাত্রা দেখব। মাত্রা, এই দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে এল। দৈর্ঘ্যর মাত্রাকে এল দিয়ে প্রকাশ করে, আর অবশ্যই মাত্রা কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি, তড়িৎ প্রবাহের মাত্রা আই, পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে মোল, তাপমাত্রা কে, দীপন প্রাবল্য হচ্ছে সিডি। এই কয়টা মাত্রা হচ্ছে মৌলিক রাশির মাত্রা। এই কয়টা মাত্রা ব্যবহার করে আমরা কোনো যৌগিক রাশির মাত্রা বের করব। কিভাবে? মনে করো আমরা জানি কি এস সমান ভিটি, তাই না? তাহলে ভি সমান কি? এস বাই টি। এস হচ্ছে কি সরণ, সরণ কি এক ধরনের দৈর্ঘ্য। তাহলে সরণের বদলে আমরা যেই মাত্রাটা লিখবো সেটা হচ্ছে এল। আর টি হচ্ছে কি সময়, সময়ের বদলে আমরা যেই মাত্রাটা লিখবো সেটা হচ্ছে কি এই যে টি। তাহলে এখানে টি লিখলাম। তার পরের লাইন, এই টিটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে? টি ইনভার্স ওয়ান। তারপরে আমরা কি করব? থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো।
তো আমাদের এই সব মৌলিক রাশির মাত্রা জানা থাকলে আমরা যৌগিক রাশির মাত্রা বের করতে পারবো। এই জন্য আমাদের এই মৌলিক রাশির মাত্রাগুলো অবশ্যই মনে রাখতে হবে। তোমরা এইগুলো খুব ভালো মতো মুখস্থ করে রাখবে। এই মৌলিক রাশির এই কয়েকটা মুখস্থ করে রাখলেই তোমরা যৌগিক রাশির অনেক মাত্রা বের করতে পারবা, কারণ এমসিকিউতে অনেক মাত্রা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো চলো আমরা পরে ধাপে চলে যাই। এখন মাত্রা বের করার নিয়ম, মানে মাত্রা আমরা কিভাবে বের করব। আমাদের যদি বলে যে তোমরা কাজের মাত্রা লেখো, তোমরা যখন ধীরে ধীরে পরবর্তী অধ্যায়গুলো পড়বা তখন অনেক ধরনের ফিজিক্সের 2 পেপার মিলে অনেক রাশি আছে, কাজ, শক্তি, ক্ষমতা, অনেক কিছু রাশি আছে। তো আমাদের যদি বলে কাজের মাত্রা বের করো, তাহলে আমরা কিভাবে বের করবো? যে কোনো একটা রাশির মাত্রা কিভাবে বের করতে হয় সেটা যদি আমরা শিখে রাখতে পারি, তাহলে যে কোনো কিছুর মাত্রা আমরা বের করতে পারবো, তাই না? তো এখন মাত্রা কিভাবে বের করে, মাত্রা বের করার নিয়ম কি? প্রথমে সমীকরণ লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? সমীকরণ লিখতে হবে। আমাদের যেই রাশিটা বের করতে বলছে সেই রাশির একটা সমীকরণ লিখতে হবে। তারপর সেটাকে ভেঙে মৌলিক রাশিতে আনতে হবে। কি করতে হবে? সেই রাশিটাকে ভেঙে মৌলিক রাশিতে আনতে হবে। আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। তারপরে কি করতে হবে? 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে মৌলিক রাশির মাত্রা বসিয়ে দিতে হবে। প্রথমে সমীকরণ লিখতে হবে, সমীকরণ লিখে মৌলিক রাশিতে আনতে হবে, তারপর মৌলিক রাশির মাত্রা বসিয়ে দিতে হবে। এই 3টা ধাপ ফলো করতে হবে। তো চলো কাজের, এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে কি কাজের মাত্রা বের করো। কাজ, ওয়ার্ক, তোমরা 9-10 পড়ে আসছো। কাজ, ওয়ার্ক, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে কি বলে? কাজ বলে। কাজের মাত্রা আমাদের বের করতে বলছে, তো আমাদের কি প্রথম যেটা সেটা হচ্ছে কি, প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে প্রথমে সমীকরণ লিখতে হবে। তা কাজের সমীকরণ কি? ডাব্লু ইকুয়াল টু এফ এস, বল এবং বলের দিকে স্মরণের উপাংশ। এটা আমরা 9-10 থেকেই জানি। তো এফ কে আবার কি লেখা যায়? এম এ এস, এভাবে ভাঙিয়ে লেখা যায় এম এ এস। এম, এখন মনে করো এ, এ হচ্ছে কি ত্বরণ। ত্বরণ কি? বেগের পরিবর্তন। ত্বরণকে আবার ভাঙে কি লেখা যায়? বেগের পরিবর্তন, তাই না? বেগের পরিবর্তন, সংক্ষেপে লিখলাম বেগের পরিবর্তন বাই সময়। আর এখানে এস যা আছে তাই। কেন আমরা এরকম ভাঙিয়ে লিখতেছি? এখানে দেখো প্রথম ধাপে কি বলছে? সমীকরণ লিখতে হবে। প্রথম ধাপে আমরা সমীকরণ লিখছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তারপর সেটাকে ভেঙে মৌলিক রাশিতে আনতে হবে। এগুলো তো সব, এগুলো তো অনেক কিছু যৌগিক রাশি, তাই না? এই এম এবং এস বাদে এটা হচ্ছে কি যৌগিক রাশি, ত্বরণ। কারণ এটা বেগের উপর নির্ভর করতেছে, আবার সময়ের উপর নির্ভর করতেছে, আবার বেগ আরো কিছুর উপর নির্ভর করে, তাই এটাকে আমাদের অবশ্যই ভাঙিয়ে লিখতে হবে। তো এটাকে ভাঙাবো আমরা। এটাকে যদি আমরা এখানে ই করে লিখি এম, এম তো আছেই। এখন বেগের পরিবর্তন বাই সময়। এখন বেগের পরিবর্তন, বেগ, বেগকে আবার আমরা কিভাবে লিখতে পারি? স্মরণ বাই সময়। স্মরণ বাই সময়। বেগ, বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন বইটাকে আমরা আবার কি লিখতে পারি? বেগ, বেগকে আবার কিভাবে লিখতে পারি? স্মরণ বাই সময়। আর নিচে আরো একটা সময় তো আছেই। আর গুণ এখানে এস দিলে যা ছিল তাই, তাহলে এম গুণ এখন স্মরণ বাই সময়। স্মরণকে আমরা কি দিয়ে কি দিয়ে প্রকাশ করতে? এস, সময়কে টি, আর নিচে আরো একটা টি ছিল, গুণ এস। এখন দেখো এম এস, এই টি এবং এই টি গুণ করলে টি স্কোয়ার গুণ এস, মানে এইটা এইটা এতটুকু আমরা কাজ করলাম, ঠিক আছে? তারপরে কি এম, এস আর এস গুণ হয়ে যাবে এম এস, এস স্কোয়ার টি ইনভার্স টু, এরকম বের হইলো। এখন দেখো এইরকম আমাদের রাশিমালাটা আসছে। এখন এইখানের যে এমটা ছিল সেই এমটা দেখো, এই প্রথমের এম এ এস, এখানের যে এমটা সেটা। তো এইখানের যে এমটা ছিল সেটা কি ভর। এফ কে ভাঙায় আমরা এম এ লিখছি, তাহলে ভর। তাহলে এই এম এটার একক কি হবে? ভর। ভরের একক কি হবে? এম। ভরের একক কি হবে? এম হবে। এবং এই যে যে এস, এস হচ্ছে কি স্মরণ, তাই না? এস হচ্ছে কি স্মরণ।
এই স্মরণের একক কি? স্মরণের একক, স্মরণ হচ্ছে, স্মরণ এক ধরনের কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর একক কি? এল, এল স্কোয়ার। আর টি হচ্ছে কি? সময়, তাহলে সময়ের মাত্রা হচ্ছে টি ইনভার্স টু। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা হচ্ছে কি কাজের মাত্রা। এটা হচ্ছে কি কাজের মাত্রা। তো আমরা এখানে কি করছি, প্রথমে সমীকরণ লিখছি, আমরা ধাপে ধাপে সমাধান করছি। প্রথমে সমীকরণ লিখছি, তারপর সমীকরণকে ভেঙে মৌলিক রাশিতে আনছি। সমীকরণটাকে আমরা সবকিছু ভেঙে মৌলিক রাশিতে আনছি। এটা হচ্ছে কি ভর, এটা হচ্ছে কি সরণ, এটা হচ্ছে কি সময়, মৌলিক রাশিতে আনছি। তারপরে সেই রাশির আমরা মৌলিক রাশিতে যেহেতু আনছি, মৌলিক রাশির একক আছে, সেই মৌলিক রাশির একক আমরা বসাই দিচ্ছি। একটু আগে আমরা দেখলাম যে মৌলিক রাশির এইগুলো হচ্ছে মানে মৌলিক রাশির মাত্রা, মৌলিক রাশির মাত্রা আমরা বসাই দিছি। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো কিছুর আমাদের মাত্রা বের করতে বললে আমরা এভাবে মাত্রা বের করতে পারবো। তো এখানে কিছু রাশির মাত্রা দেওয়া আছে, যে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু, কাজের মাত্রা, শক্তির মাত্রা, ক্ষমতার মাত্রা। দেখো কাজের মাত্রা আর শক্তির মাত্রা কিন্তু সেম, কারণ আমরা আমাদের যতটুকু শক্তি আমরা ব্যয় করি ততটুকুই আমরা কাজ ঘটাতে পারি। কাজের মাত্রা এবং শক্তির মাত্রা হচ্ছে সেম। তবে আরো কিছু মাত্রা এবং একক দেওয়া আছে, দেখো যে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা দেওয়া আছে। ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, ক্ষেত্রফলের একক হচ্ছে কি মিটার স্কোয়ার। আয়তন, আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? তিনটাই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মিলেই গুণ করলে কি হয়? আয়তন। মানে তিনটাই হচ্ছে দৈর্ঘ্য, তাহলে তার মাত্রা হচ্ছে এল কিউব, আর তার একক হচ্ছে মিটার কিউব। বেগ, ভি, ভি ইকুয়াল টু কি এস বাই টি, এস হচ্ছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক হচ্ছে এল। আর সময়ের একক, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এল টি ইনভার্স ওয়ান। আর এটার একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান। এই পাশের গুলো হচ্ছে একক, এই পাশের গুলো কি একক। তারপরে ত্বরণ, ত্বরণ হচ্ছে এ, এ ইকুয়াল টু ভি বাই টি আমরা লিখতে পারি। তাহলে ভি বেগ, এই যে উপর থেকে আমরা বেগের মাত্রা বের করছিলাম এল টি ইনভার্স ওয়ান, তাহলে বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান। আর নিচে হচ্ছে সময়, সময়ের মাত্রা বসাই দিছি, তাহলে কি হবে এল টি ইনভার্স টু। আর ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স। চাপ, পি ইকুয়াল টু এফ বাই এ, তাহলে চাপের একক পি ইকুয়াল টু এফ বাই এ। এ হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, এল স্কোয়ার। আর এফ বল, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। তাহলে এটা করলে আমরা চাপের মাত্রা পেয়ে যাব। তোমাদের মাত্রাগুলো মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, তোমরা এইভাবে বুঝে বুঝে বের করতে পারবা। তোমাদের যেই পরীক্ষায় যেই মাত্রাটা বের করতে বলবে, তোমরা যদি শুধুমাত্র মৌলিক মাত্রাগুলো জানো, এই মৌলিক রাশির মাত্রাগুলো জানো, তাহলেই মাত্রা বের করতে পারবা। এই মৌলিক রাশির মাত্রাগুলো জানলে এখানে আমি যেভাবে দেখালাম মাত্রা বের করার নিয়ম, কিভাবে মাত্রা বের করবা সেভাবে বের করতে পারবা। যে কোনো শক্তির একক সেম, মাত্রা সেম, যে কোনো শক্তি, এটা মনে রাখবা, যে কোনো শক্তি তোমরা যখন আরো পরের অধ্যায়গুলো পড়বা অনেক ধরনের শক্তি পাবা। তো যে কোনো শক্তির একক এবং মাত্রা সেম। কৌণিক সরণের মাত্রা কি? এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি কৌণিক সরণের মাত্রা কি। এখন কৌণিক সরণটা কি? তোমরা 9-10-এ হয়তো পড়ছো যে এই যে মনে করো চিত্র, যে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। এই যে একটা বৃত্তের বৃত্তচাপ, অল্প একটু বৃত্তের বৃত্তচাপ, আর এটা হচ্ছে তার বৃত্তের ব্যাসার্ধ। একটা বস্তু যদি এইখান থেকে এইখানে যায়, একটা বস্তু যদি এই পজিশন থেকে এই পজিশনে যায় এবং সেটা কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু আর থিটা। এটা আমরা 9-10-এ পড়ে আসছি, এস ইকুয়াল টু আর থিটা। এইখানের যে থিটাটা, সেই থিটাটাকে বলা হয় হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ, কৌণিক সরণ, এটাকে বলা হয় কৌণিক সরণ। আর এই যে যে এস, এসটাকে বলা হয় রৈখিক সরণ, রৈখিক সরণ। এসটাকে কি বলা হয়? রৈখিক সরণ। এখন আমাদের বলছে এই কৌণিক সরণের মাত্রা কত? কৌণিক সরণ, কৌণিক সরণ এইটা কি?
কৌণিক সরণ, এটা কি একটা অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেল না? এই যে থিটাটা কি হবে? থিটা কি হবে? একটা অ্যাঙ্গেল হবে। থিটা মনে করো 2π/3, এরকম একটা অ্যাঙ্গেল। এখন অ্যাঙ্গেল যদি হয় তাহলে এটার কি কোনো মাত্রা আছে? অ্যাঙ্গেল যদি হয় তাহলে অ্যাঙ্গেল বা এটার কি করে, এটা একটা মান, এটা মান, এটার কোনো একক আছে? এটার কিন্তু কোনো এককও নাই, এটা একটা মান, তাহলে এটার কি মাত্রা থাকবে? মানে থিটা ইকুয়াল টু মনে করো 60 ডিগ্রি, এটার পরে আর কিছুই নাই। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি, মনে করো একটা কলমের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এখানে পরে কিন্তু কিছু আছে 8 সেন্টিমিটার, তো সেই হিসাবে এগুলোর আমরা মাত্রা লিখতে পারি, কিন্তু এটার শুধুমাত্র মান আছে, মানে এর পরে আর কিছুই নাই, তাহলে এটার কি আমরা মাত্রা লিখতে পারবো? এটার কি কোনো মাত্রা হবে? এটার কিন্তু কোনো মাত্রা হবে না। তো মাত্রা যদি না হয় তাহলে এই কৌণিক সরণের মাত্রা যদি আমরা এরকম লিখি তাহলে কিন্তু হবে না আবার। মানে মাত্রা কিভাবে লেখে? কোনো কিছুকে লিখে তার মাত্রা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেয়, তাই না? তাহলে যেহেতু মাত্রা নাই তাহলে শূন্য লিখে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি। না, এটা কিন্তু হবে না, এরকম করলে হবে না। কেন হবে না? যেহেতু এর কোনো মাত্রা নাই। মাত্রা কাকে বলে? যে এই রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক, তার মানে তাকেই হচ্ছে মাত্রা বলে, তাই না? এই রাশিতে উপস্থিত এই এই কৌণিক সরণে উপস্থিত মৌলিক রাশির সূচক, এখানে কোনো মৌলিক রাশি নাই, তাহলে মৌলিক রাশির কোনো সূচক নাই। এ m0, l0, t0। এম হচ্ছে কি ভরের, এল হচ্ছে কি দৈর্ঘ্যের, আর টি হচ্ছে সময়ের। কোনো মৌলিক রাশির সূচক নাই, প্রত্যেকটা মৌলিক রাশির সূচক হচ্ছে শূন্য। প্রত্যেকটা মৌলিক রাশির সূচক হচ্ছে শূন্য, এটা এভাবে লিখতে হবে। আর এই প্রত্যেকটা মৌলিক রাশির সূচক শূন্য মানে কি? কোনো কিছুর উপরে শূন্য দেওয়া মানে কি? সেটা হচ্ছে ওয়ান, তার মানে এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে কি এটা হচ্ছে ওয়ান। কোনো একটা রাশির মাত্রা নেই, সেটাকে এইভাবে লিখতে হবে। কোনো একটা রাশির মাত্রা নেই, সেটাকে এইভাবে লিখতে হবে অথবা এইভাবে লিখতে হবে। তুমি ডাইরেক্ট এইভাবে লিখলে কখনোই হবে না। বুঝতে পারছো? মাত্রা নেই মানে তার সূচকগুলো জিরো। আর কোনো কিছুর উপরের সূচক যদি জিরো হয় বা পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে আমরা ওয়ান এভাবে লিখতে পারি। তাহলে মনে থাকবে, যেগুলোর কোনো একক নেই সেগুলোর মাত্রা কি হবে? একক না থাকলে, একক যদি না থাকে, একক না থাকলে মাত্রা কি হবে? একক না থাকলে মাত্রা হবে এরকম। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। তো এই সব বিষয়গুলো এত ভেঙে ভেঙে কেন বোঝাচ্ছি? কারণ এই মাত্রা থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। তো তারপরে টর্ক বা বলের ভ্রামক। তো টর্ক বা বলের ভ্রামক, এটা তোমরা 4 নম্বর অধ্যায়ে পাবা। তো এইটার টর্ক বা বলের ভ্রামকের মাত্রা হচ্ছে ml² 10/2, আর এটার একক হচ্ছে নিউটন মিটার। বল বা টর্কের মাত্রা, ঠিক আছে? তো মাত্রা একই হলে একক এক নাও হতে পারে। মানে দুইটা রাশির মাত্রা এক কিন্তু একক এক নাও হতে পারে। মাত্রা কাকে বলছিলাম? যে কোনো মৌলিক রাশিতে, কোনো যৌগিক রাশিতে উপস্থিত মৌলিক রাশির পাওয়ারকেই মাত্রা বলে। তো মাত্রা এক হইলেও একক এক নাও হইতে পারে। যেমন টর্কের মাত্রা আর কাজের মাত্রা সেম। টর্কের মাত্রা, এই যে টর্কের মাত্রা, এটা হচ্ছে টর্কের মাত্রা, এটা তোমরা 4 অধ্যায়ে বুঝবে ভালো মতো। এখন এতটুকুই জেনে রাখো যে দেখো, টর্কের মাত্রা আর কাজের মাত্রা কি? সেম, কিন্তু টর্কের একক হচ্ছে নিউটন মিটার, কিন্তু কাজের একক হচ্ছে জুল। টর্ক হচ্ছে ভেক্টর রাশি, কাজ হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? এই ভেক্টর রাশি, স্কেলার রাশি তোমরা 2য় অধ্যায়ে আরো ডিটেলস জানতে পারবে। এখন এতটুকুই জানো, ভেক্টর রাশি হচ্ছে যেটার মান এবং দিক আছে, মান প্লাস দিক, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কি? যার শুধুমাত্র মান আছে। তো এখান থেকে আমরা জানলাম মাত্রা একই হলে একক এক নাও হতে পারে। বুঝতে পারছো? তারপর এখানে একটা রাশি দেওয়া আছে বিকৃতি। বিকৃতি ইকুয়াল টু L/L ইকুয়াল টু ওয়ান, কোনো একক নেই। তো বিকৃতি জিনিসটা কি? এই জিনিসটা তোমরা 7 নম্বর অধ্যায়ে জানতে পারবো। তারপরে এগুলো হচ্ছে স্পেশাল কেস, এর জন্য তোমাদের এগুলোর মাত্রা সমীকরণগুলো দেখা দিচ্ছি। L/L, এই উপরের এলটা হচ্ছে দৈর্ঘ্য, উপরের এলটা হচ্ছে কি দৈর্ঘ্য, এই এল দিয়েও দৈর্ঘ্য বোঝায়, আর নিচের এল দিয়েও হচ্ছে দৈর্ঘ্য বোঝায়।
তাহলে দুইটা দিয়ে যদি দৈর্ঘ্য বোঝায় তাহলে এইটার একক মনে করো দৈর্ঘ্য যদি হয় তাহলে এক মনে করো একটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার আর একটা দৈর্ঘ্য মনে করো 10 মিটার। তাহলে একটার উপরের যে একটা এটা কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর মাত্রা কি এল, তাহলে নিচেও দৈর্ঘ্য তারও মাত্রা কি হবে এল হবে, তাহলে এল এল কি হয়ে যাবে কাটা হয়ে যাবে, তাহলে কি থাকবে শুধু ওয়ান থাকবে, তাই না? এটার কোনো একক নেই, মাত্রা দুইটার উপরেও যেই রাশি নিচেও সেই রাশি দুইটা কাটাকাটি হয়ে যায়, তাই এটার কোনো একক নেই। আর একক নেই মানে আমরা এভাবে লিখতে পারবো না, একক না থাকা মানে কি এর এর ভিতরে মৌলিক রাশিগুলোর ঘাত হচ্ছে শূন্য, মৌলিক রাশির ঘাত হচ্ছে শূন্য, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো বোর্ডে আসা কিছু প্রশ্ন, এই যে এতক্ষণ ধরে তোমাদের আমি যে এই মাত্রাগুলো পড়াচ্ছিলাম, মাত্রাগুলো কিভাবে বের করে, কেন বের কিভাবে বের করে এগুলো নিয়ে যে আমি এতক্ষণ পড়াচ্ছিলাম, প্রথম অধ্যায়ে অনেক টিচাররা স্কিপ করে, কিন্তু তারপরে এটা নিয়ে এতক্ষণ এত পড়াচ্ছিলাম এর কারণ কি বোর্ডে তোমার এমসিকিউ কোশ্চেন অনেক আসে, এমসিকিউ কোশ্চেন অনেক আসে বোর্ডে, এর জন্যই এত বেশি ডিটেলসে পড়া লাগতেছে, বোর্ডে এমসিকিউ কোশ্চেন অনেক বেশি আসে। তো এখন আমরা দেখব এখানে কি বলছে, বল ধ্রুবকের মাত্রা কি, বল ধ্রুবক। তো বল ধ্রুবক জিনিসটা কি এই জিনিসটা আগে হালকা বোঝো। আহ, বল ধ্রুবক, মনে করো একটা স্প্রিং আছে, এই জায়গায় মনে করো কোনো এই জায়গা মনে করো দেয়াল, তো একটা স্প্রিং এরকম লাগানো আছে, এরকম একটা স্প্রিং আছে। এখন স্প্রিংটা এখানে এখানে একটা ভর লাগানো আছে, স্প্রিংটা সাম্য অবস্থায় আছে, এটা দেয়াল। এখন আমরা টেনে করছি কি এই স্প্রিংটাকে বড় করছি, স্প্রিংটাকে বড় করছি, তাহলে তার সাম্য অবস্থা কি এই পজিশনে, মানে নর্মাল অবস্থায় এই পজিশনে, তো স্প্রিংটাকে আমরা টেনে বড় করছি, টেনে আর টেনে বড় করছি, আমরা কোন দিকে বল প্রয়োগ করছি, আমরা বল প্রয়োগ করছি ডান দিকে, কিন্তু যে স্প্রিংকে আমরা টেনে বড় করছি, কিন্তু স্প্রিংকে আমরা যখনই ছেড়ে দিব, মানে এইখানে যে বস্তুটা আছে এখানে মনে করো একটা এম ভরের বস্তু আছে, এম ভরের বস্তুটাকে যখনই ছেড়ে দেবো তখন স্প্রিং কি আগের অবস্থায় চলে আসতে যাবে, মানে স্প্রিং তার আগের অবস্থা বা সাম্য অবস্থায় এইদিকে বল প্রয়োগ করতেছে এফ, এইদিকে বল প্রয়োগ করছে, কিন্তু আমরা স্প্রিংটাকে কোন দিকে টানছি, ডান দিকে টেনে নিছি, ডান দিকে মানে আমরা স্প্রিং এর সরণ ঘটাইছি ডান দিকে, কিন্তু স্প্রিং কোন দিকে বল প্রয়োগ করতেছে বিপরীত দিকে, ঠিক আছে? তো স্প্রিং কর্তৃক যে এই বল সেটা হচ্ছে কি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে দেখো এক্স যেদিকে তার বিপরীত দিকে এফ বল প্রয়োগ করতেছে, তো এই দুইটার ভিতরে যে সম্পর্ক সেটা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে আমি যত বেশি মানে দূরে নিয়ে যাব তত বেশি বল প্রয়োগ করবে, এটা সমানুপাতিক, আর যেহেতু দুইটা দিক বিপরীত এর জন্য মাইনাস, তো এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তো এটা তোমরা পরবর্তী অধ্যায়গুলোতে অনেক ডিটেলস জানতে পারবা, কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় এর এর কিছু অ্যাপ্লিকেশন আছে, আবার অন্য অধ্যায়ও আছে, পর্যায়বৃত্ত গতি, তখন এসব আরো বেশি ডিটেলস জানতে পারবে, এখন এতটুকুই জানো। তো এখন এখান থেকে বল ধ্রুবকের সাথে সম্পর্ক কি, এখন দেখো এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, তাহলে প্রপোর্শনাল উঠাইলে অবশ্যই একটা ধ্রুবক আনতে হবে, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এইখানের যে কে, এই কেটাই হচ্ছে বল ধ্রুবক, এইখানের যে কে সেই কেটাই হচ্ছে কি বল ধ্রুবক। তো এই বল ধ্রুবকের আমরা মাত্রা জানতে চাইছে, তো ধ্রুবক বের করার ক্ষেত্রে আমাদের যে ধ্রুব পদ বা মাইনাস প্লাস এইগুলো নিয়ে কাজ করার কোনো দরকার নাই, কারণ মাইনাস প্লাস এখানে মাইনাস মানে কি মাইনাস ওয়ান দিয়ে গুণ আছে, তো মাইনাস ওয়ান কি একটা সংখ্যা, তো এই সংখ্যার নিয়ে কোনো কাজ করার কোনো দরকার নেই, এগুলো কোনো ইফেক্টই ফেলায় না, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি এফ ইকুয়াল টু কে এক্স, আমাদের কি কে এর মাত্রা বের করতে হচ্ছে, তাহলে কে ইকুয়াল টু কি এফ বাই এক্স, তাই না? এইসব আমি মুছে দিলাম, কে ইকুয়াল টু এফ বাই এক্স। এখন মাত্রা এফ এর মাত্রা আমরা আগেই বের করেছিলাম, এর আগে কি আমরা কখনো বের করেছি এফ এর মাত্রা, বলের মাত্রা সম্ভবত বলের মাত্রা এখানে লেখাই আছে, তো বলের মাত্রা বের করা হয় নাই, তাও আমি তোমাদের বলের মাত্রাটা বের করেই দেখাই।
বলের মাত্রা আর নিচে হচ্ছে এক্স, এক্স হচ্ছে কি দূরত্ব, তাহলে নিচের যেটা সেটা হবে কি দূরত্ব। দূরত্বের মাত্রা কি? দূরত্ব হচ্ছে কি একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, আর এফ এর মাত্রা, এফ সমান আমরা কি জানি? এফ সমান এম এ। এম হচ্ছে কি ভর, ভরের মাত্রা হচ্ছে কি এম। এ, এ হচ্ছে কি ত্বরণ, ত্বরণকে আমরা আবার কি লিখতে পারি? বেগের পরিবর্তন, ভি বাই টি, তাই না? তো ভি, বেগকে আবার কি লেখা যায়? সরণ বাই সময়, আর নিচে আগে থেকে একটা সময় আছে। তাহলে উপরে এস টি, এস হচ্ছে কি একটা সরণ বা একটা দূরত্ব, তাহলে এই এস এর মাত্রা কি এল, টি এর মাত্রা কি টি, আর নিচে আরো একটা টি আছে। তাহলে এখানে কি এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু, এইটা হচ্ছে কি বলের মাত্রা। তাহলে বলের এই মাত্রাটা আমরা যদি এখানে বসাই দিই এম এল টি ইনভার্স টু, তাহলে উপরে এটা আর নিচে এল আছে, তাহলে কি হবে? এম এল জিরো টি ইনভার্স। এর কারণ কি এই এল নিচে আর এই এল এইখানে, তার মানে কি ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এম এল জিরো টি ইনভার্স টু, এইটাই হচ্ছে বল ধ্রুবকের মাত্রা। এইটাই কি বল ধ্রুবকের মাত্রা। তাহলে বল ধ্রুবকের মাত্রা কোনটি? এটা অ্যান্সার কি হবে? এম এল জিরো টি ইনভার্স টু। এটা যশোর বোর্ড 2019 সালে আসছে। আমি যশোর বোর্ড 2019-এ এইচএসসি পরীক্ষা দিছি। যশোর বোর্ড 2019 সালে এইচএসসি পরীক্ষা দিছি আমি। তো সেই বোর্ডে আসছে বল ধ্রুবকের মাত্রা। তো কোনো কিছুর মাত্রা এইভাবে আমাদের বের করতে হবে। তো চলো পরের প্রশ্নটা আমরা দেখি। এখানে দেখো যশোর বোর্ড 2019 সালে আসছে যে নিম্নের কোনটি শক্তির একক নয়? কোনটা শক্তির একক নয়? কিলোওয়াট পার আওয়ার। তোমরা যখন কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা পড়বা তখন আরো খুব ডিটেলসে জানতে পারবা। তারপরেও তোমাদের আমি এখানে দেখা দিচ্ছি নিউটন মিটার, এটাও শক্তির একক, এটাও শক্তির একক, এইটা হচ্ছে শক্তির একক নয়। তো একক, একক মাত্রা এখান থেকে যে প্রশ্ন আসে তোমরা বুঝতে পারলা? এইটা যে খুবই গুরুত্বপূর্ণ, একক মাত্রা এইগুলো থেকে যে প্রশ্ন আসে এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জানতে হবে। তো এখন এইটা হচ্ছে শক্তির মাত্রা নাই, কারণ কি এইটার শক্তির একক নয়, এটা কি কেজি এম এস ইনভার্স ওয়ান, কেজি, কেজি কিসের একক হচ্ছে কেজি? ভর, ভরের একক হচ্ছে কেজি, ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এম দিয়ে প্রকাশ করতে পারি। এবং এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারি? এম বাই এস এভাবে লিখতে পারি। এম হচ্ছে কি এম বাই এস, এভাবে তো লিখতে পারি, তাই না? আমরা কি জানি? ভি সমান এস বাই টি, ভি সমান এস বাই টি, আমরা তো এইটা জানি, তাই না? তো এখন এখানে কেজি এম এস ইনভার্স ওয়ান এর মানে কি? বেগ, বেগের কি এই যে সরণ, বেগ হচ্ছে কি সরণ বাই সময়, সরণের একক কি? মিটার। সরণ এক ধরনের কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার। সময়, সময়ের একক কি সেকেন্ড, এসআই একক সেকেন্ড। তাহলে এখানে কি দাঁড়ায়? এই যে এমএস, এমএসটা পাইলাম, তাহলে এখানে এমএস এর সাথে মিল আছে, এখানে কি এমএস ইনভার্স ওয়ানের সাথে মিল আছে। তাহলে এখানে দেখো এমএস ইনভার্স ওয়ান, এইটা হচ্ছে কিসের একক? এখানে দেখো বেগের একক। তাহলে কেজি, কেজি কিসের একক? ভরের একক, ভর এম। আর এমএস ইনভার্স ওয়ান এটা কিসের একক? বেগের একক। তাহলে এই যে এইটা, এটা কি? এটা হচ্ছে এমভি, মানে ভর আর বেগের গুণফল করলে যেটা হয় সেটার একক হচ্ছে এটা, মানে ভর বেগের একক। এটাকে বলে কি পি দিয়ে প্রকাশ করা হয়, এটাকে কি বলে? ভর বেগ। তাহলে ভর বেগ তো কোনো শক্তি না, ভর আর বেগের গুণফল, তাহলে এইটা হচ্ছে কি শক্তির একক নয়। তাহলে কোনটা হবে? এইটা হবে। এইভাবে সবকিছু অ্যানালাইসিস করে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে এখানে বলছে টর্কের বা বলের ভ্রামকের মাত্রা কোনটি? টর্ক বা বলের ভ্রামকের মাত্রা কোনটি? তো উপরে এখানে লেখা আছে দেখো টর্ক বা বলের ভ্রামক, টর্ক বা বলের ভ্রামক টাও দিয়ে প্রকাশ করা হয়, এটাকে আর এফ সাইন থিটা লেখা হয়। আর এফ, এফ হচ্ছে কি বল, আর এফ সাইন থিটা।
তো এখন এফ হচ্ছে বল, এফ এর মাত্রা আমরা বের করছিলাম এম এল টি ইনভার্স টু, এফ এর মাত্রা বের করছিলাম কি এম এল টি ইনভার্স টু। তো এখানে বলের ভ্রামক, বলের ভ্রামক টাউ, টাউ ইকুয়াল টু আর এফ। আর হচ্ছে কি দূরত্ব, আর কি তার দূরত্ব, তাহলে দূরত্বের একক হচ্ছে কি, দূরত্ব হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দূরত্বের একক হচ্ছে এল। আর এফ এর মাত্রা আমরা বের করছিলাম কি এম এল টি ইনভার্স টু বের করছিলাম। তো এটাকে আমরা যদি লিখি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এভাবে লেখা যায় এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এইটাই হবে বল টর্ক বা বলের ভ্রামকের মাত্রা। টর্কের সূত্র হচ্ছে এইটা সাইন থিটা। তো থিটা বা হিসাবে তো কোনো মাত্রা নাই, তাই না? তো এগুলো বাদ, এগুলো হিসাবে আসবে না। তো এখন এই টর্ক বা এই বলের ভ্রামক জিনিসটা কি, এই জিনিসটা তোমরা 4 নম্বর অধ্যায়ে ভালো মতো বুঝতে পারো, তখন আমি আরো ডিটেলস আলোচনা করবো। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এইটা সূত্র, এইটা যখন তুমি ফিজিক্স পড়া হয়ে যাবে তখন তোমার সব সূত্র মনে থাকবে, তখন তোমরা কিভাবে এখান থেকে একক বা মাত্রা বের করতে পারো। এবং এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো চট্টগ্রাম বোর্ড 2021-এ আসছে, বরিশাল বোর্ড 2019-15, এখানে কলেজের রুয়েটে আসছে, যেহেতু অনেক জায়গায় আসে কিন্তু এগুলো, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের এগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে এবং ভালো মতো মুখস্থ রাখতে হবে। তো এর পরের কোশ্চেন হচ্ছে ভরবেগের মাত্রা সমীকরণ নির্ণয় করো। ভরবেগের মাত্রা সমীকরণ, ভর বেগ, ভর আর বেগের গুণফলকে কি ভরবেগ বলে। তো ভরবেগের, ভরবেগ, ভরবেগের মাত্রা সমীকরণ কি হবে? ভর, ভরের মাত্রা কি এম, বেগ ভি, ভি কে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু ভি এর মাত্রা আমরা ওইভাবে জানি না, মনে করো আমরা জানি না, তাহলে ভি কে আমরা একটা সমীকরণের মাধ্যমে লিখবো। ভি এর মনে করো মাত্রা বের করবো, তাহলে ভি এর মাত্রা কিভাবে বের করব? যে কোনো একটা জিনিসের মাত্রা কিভাবে বের করে, এখানে আমি একটু আগে বুঝাইছিলাম মাত্রা কিভাবে বের করে। সমীকরণ লিখতে হবে, তাহলে মৌলিক রাশিতে আনতে হবে, তাহলে মৌলিক রাশির মাত্রা বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আমাদের বলছে কি কই গেল, হ্যাঁ ভরবেগের মাত্রা, তাহলে ভর এম, তো ভর, তাহলে ভরের মাত্রা আমরা জানি এম, তাহলে ভি এর মাত্রা মনে করি আমরা জানি না, তাহলে ভি রিলেটেড আমরা কি সূত্র জানি, সেই সূত্রটা আমরা বসালাম ভি ইকুয়াল টু এস বাই টি। এস হচ্ছে কি দূরত্ব, দূরত্ব হচ্ছে এক ধরনের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা এল, আর সময়ের মাত্রা কি টি, তাহলে কি এল টি ইনভার্স ওয়ান। তাহলে এখানে কি হবে এম, ভরের মাত্রা তো এম আছে, তাহলে আরো কি হবে, আর বেগের মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান। তাহলে ভরবেগের মাত্রা কি এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে কি ভরবেগের মাত্রা। দেখো কোথায় কোথায় আসছে, সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার এর জন্য বলতেছি। তো তোমরা খুব ভালো মতো করে এগুলো পড়বা। এখন জড়তার ভ্রামকের একক কি, জড়তার ভ্রামক কি জিনিস, এটাও 4 অধ্যায়ে খুব ভালো মতো জানবা তোমরা। তো যখন তোমাদের এগুলো পড়া হয়ে যাবে, সূত্রটা জানবা, তখন তোমরা এগুলো খুব ভালো মতোই পারবা। তো এখন যেহেতু তোমরা প্রথম অধ্যায় পড়তেছো, তাই এগুলো নাও বুঝতে পারো, কিন্তু আস্তে আস্তে সবাই বুঝবে। কিন্তু এটা মনে রাখো যে ভর বেগের মানে জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এম হচ্ছে কি ভর, এম হচ্ছে কি ভর, ভর জড়তার ভ্রামকের একক ভর, তো ভরের একক হচ্ছে কি কেজি। আর আর হচ্ছে দূরত্ব, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, তাহলে কি এম স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামকের একক হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার। আস্তে আস্তে এই সূত্রগুলো মুখস্থ থাকলে, সূত্রগুলো যখন মুখস্থ হয়ে যাবে তখন একক আর ই কিভাবে বের করবা সেগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো তারপরে কি কৌণিক ভরবেগের মাত্রা কোনটি, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগের সূত্র এল ইকুয়াল টু আর পি, পি হচ্ছে কি রৈখিক ভরবেগ, আর গুণ রৈখিক ভরবেগকে আমরা এম ভি লিখতে পারি। তো ওইখান থেকে ভর বেগ এম ভি এর, এম ভি এর মাত্রা একটু আগে আমরা বের করছিলাম, এম ভি কই, এই যে ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে কি আর হচ্ছে কি দূরত্ব, দূরত্বের জন্য দূরত্বের মাত্রা হচ্ছে কি এল, আর এম ভি এর মাত্রা আমরা কি বের করেছিলাম এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে এটা যদি করি তাহলে কি এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। এইটা কৌণিক ভরবেগের মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এম এল স্কোয়ার
ml² 10^1 এইটা হবে। তারপরে কি টর্কের মাত্রা কি? টর্কের মাত্রা হচ্ছে নিউটন। টর্কের একক কি? টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তো তোমরা হয়তো বলতে পারো যে এইগুলো আমি কেন এত ভাঙে বলতেছি না, আমি জাস্ট সূত্র লিখতেছি, আর এই সূত্রগুলো কোথা থেকে আসলো, সূত্র দিয়ে কোনটা কি বোঝায়, এইগুলো তোমরা 4 নম্বর অধ্যায়ে খুব ভালো মতো বুঝতে পারবা। 4 নম্বর অধ্যায়ে খুব ভালো মতো বুঝতে পারবা, কারণ ওইখানে এগুলো ডিটেলস আলোচনা করবে। এখন এটা আলোচনা করতে গেলে তোমরা ভালো মতো বুঝতে পারবে না, এটা আলোচনা ওটা হচ্ছে ওই অধ্যায়ের বিষয়বস্তু। যখন ওই অধ্যায়টা পড়াবো তখন তোমরা এই অধ্যায়ের সাথে রিলেট করে বুঝতে পারবা যে ওই সূত্রগুলো থেকে মাত্রা কিভাবে বের করে। এই মাত্রা বা এইগুলো সব বের করা হচ্ছে এই প্রথম অধ্যায়ের কাজ। এই জন্য অন্যান্য অধ্যায় থেকে মাত্রাগুলো বা বোর্ডে যেগুলো আসছে সেগুলো আমি দেখাই দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে টর্কের একক হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে। তো এই হচ্ছে একক নিয়ে, একক এবং মাত্রা নিয়ে যত কাহিনী, এই হচ্ছে একক এবং মাত্রা নিয়ে যত কাহিনী। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরো যেসব থেকে এমসিকিউ আসে সেই সবগুলো এখন আমরা দেখব। এখন তোমাদের যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে পরিমাপে ভুল বা ত্রুটি। ত্রুটি জিনিসটা পড়াবো আমরা কোনো কিছু পরিমাপ করতে গেলে। মনে করো আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল বের করব, তাহলে অবশ্যই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। আমাদের অবশ্যই প্রথমে কি বের করতে হবে? বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাই না? তো ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে যদি ভুল হয় তাহলে ক্ষেত্রফলেও ভুল হবে। তো এখন আমরা এই যে পরিমাপ করতে কি কি ভুল হয়, কোন টাইপের ভুল, এই ভুলগুলো সম্পর্কে জানবো। কেন এই ভুলগুলো সম্পর্কে জানবো, এতে আমাদের কি লাভ? কারণ এই যে পরিমাপের ভুল বা ত্রুটি, এখান থেকে আমাদের বোর্ডে এমসিকিউ কোশ্চেন আসে। এই জন্য আমরা এটা জানবো। তো প্রথমে তোমাদের দেখাই নিলাম যে কেন আমরা পড়বো, কারণ এই অধ্যায়টা সবাই স্কিপ করতে চায়, কেউ পড়তেই চায় না। তো এই জন্য আগে দেখা নিলাম, দেখো এমসিকিউ কোশ্চেন আসে। তবে ত্রুটি কিভাবে নির্ণয় করা যায় সেটারও অনেক এমসিকিউ কোশ্চেন আসে। তো এর জন্য আগেই দেখাই দিলাম কেন আমরা পড়বো। এখন আমরা পড়া শুরু করি। তো এখন পরিমাপে ভুল বা ত্রুটি, ইরর ইন মেজারমেন্ট, মানে কোনো কিছু পরিমাপ করতে গেলে আমাদের ভুল হইতেই পারে, নিজের দ্বারা ভুল হইতে পারে অথবা যন্ত্রের দ্বারা ভুল হইতে পারে। যেমন মনে করো তুমি একটা জিনিস পরীক্ষা করবো, ওই যন্ত্রটাই ভুল আছে, যন্ত্রটাই সমস্যা আছে, তাহলে তো তোমার কোনো কিছু মাপতে গেলে অবশ্যই ভুল হবে, তাই না? তো কোনো ভৌত রাশির নির্ভুল পরিমাপ পেতে রাশির সাথে সম্পর্কযুক্ত যে সূত্র থাকে তার অন্তর্গত সকল রাশির মাপ নির্ভুল হওয়া প্রয়োজন। এর ব্যত্যয় ঘটলে পরিমাপ সঠিক হবে না। একে ভুল বা ত্রুটি বলে। মনে করো একটা সূত্র এ ইকুয়াল টু বি²h²। মনে করো আমরা এইটা যদি পাইতে চাই তাহলে কি আমাদের বি যে মানটা তাকে স্কোয়ার করতে হবে এবং এইচ যে মানটা তাকে স্কোয়ার করতে হবে। এখন বি মাপার জন্য আমরা একটা যন্ত্র নিয়ে, এইচ মাপার জন্য একটা যন্ত্র নিলাম, একটা যন্ত্র দিয়ে আমরা একটা বস্তুর এইচ মাপলাম। তো এখন যেই যন্ত্রটা নিয়ে আমরা এইচটা মাপতেছি সেই সেই যন্ত্রটা যদি ভুল হয় বা এইচ মাপার সময় মনে করো মান হচ্ছে 5.02, কিন্তু আমরা মান মেপে পেলাম 5.04, তাহলে কি অবশ্যই ভুল। তাহলে এইচ মাপতে যদি ভুল হয় এবং আবার মনে করো আমরা বি মাপবো, আরেকটা যন্ত্র দিয়ে বি মাপবো, তাহলে বি মাপতেও যদি ভুল হয় তাহলে কি এই সবকিছুই যদি ভুল হয় তাহলে কি এইটাও এই যে এইটাও আমাদের ভুল হবে, তাই না? তো যে কোনো একটা জিনিস মাপতে ভুল হইলে সেইটার পরিপ্রেক্ষিতে আমাদের অন্য অন্য অনেক জিনিসই ভুল হবে। মনে করো ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখন পাই তো ধ্রুবক পদ, এখন আর ব্যাসার্ধ, একটা বৃত্ত আছে, এখন বৃত্তের ব্যাসার্ধ আমরা মাপতে যাই, বৃত্তের ব্যাসার্ধ মূল ব্যাসার্ধ মনে করো 5.02, কিন্তু আমরা ব্যাসার্ধ মাপতে যাই আমাদের ভুল হলো, আমাদের নিজের দ্বারা ভুল হলো 5.04 চলে আসছে। তাহলে সেক্ষেত্রে এই ব্যাসার্ধটা যদি এখানে বসাই তাহলে কি, যেহেতু আমরা ব্যাসার্ধতে ভুল পাইছি বা ভুল করছি, সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলও আমাদের ভুল হবে, ক্ষেত্রফল কিছুটা বেশি কম হবে, তাই না? তো এই যে ভুলগুলো, এই ভুলগুলো অনেক ধরনের হইতে পারে। সেই সব ভুল নিয়েই হচ্ছে আমাদের এখনকার আলোচনা। তো এইসব ভুল কি কি ধরনের ভুল হইতে পারে, তো এইসব ভুলকে কি কি নামে সংজ্ঞায়িত করা হয় সেগুলো আমরা এখন জানবো। তো পরিমাপের ত্রুটি বা ভুলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, এটার নাম শুনে বুঝতে পারছো, যন্ত্রের ত্রুটি। তার পর্যবেক্ষণ মূলক বা ব্যক্তিগত ত্রুটি, মানে নিজে মাপতে যায় ত্রুটি করছে। তারপর অনিয়মিত ত্রুটি, পুনরাবৃত্তিমূলক ত্রুটি বা নিয়মিত ত্রুটি, লঘিষ্ঠ গণন
ত্রুটি, অনেক টাইপের ত্রুটি থাকে। তো এইসব ত্রুটি সম্পর্কে আমরা কিছু জানবো। তো যান্ত্রিক ত্রুটি কাকে বলে? ভৌত রাশি পরিমাপে যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো সঠিক বা সুবিধি না হলে পরিমাপের ত্রুটি দেখা যায়, একে যান্ত্রিক ত্রুটি বলে। মানে যে যন্ত্রটা দিয়ে আমরা মাপবো সেই যন্ত্রের ভিতরেই যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা একটা জিনিস মাপতে যেই ত্রুটি বা ভুল হবে সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। ঠিক আছে? যান্ত্রিক ত্রুটি আবার কয়েকটা ভাগে ভাগ আছে। শূন্য ত্রুটি, পিছর ত্রুটি, লেবেল ত্রুটি, এরকম অনেকগুলো ভাগে ভাগ আছে। শূন্য ত্রুটি কি? যে সাধারণত ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, স্পিরোমিটার ইত্যাদির প্রধান স্কেলের 0 ভাগ ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের 0 ভাগের সাথে যদি না মিলে তাহলে হচ্ছে শূন্য ত্রুটি হয়। তাহলে হচ্ছে কি শূন্য ত্রুটি হয়। তো এটা হচ্ছে স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স এইসবের ক্ষেত্রে হয়ে থাকে। তো তারপর হচ্ছে পিছট ত্রুটি। তো এটা কি নাট স্ক্রু নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি সেসব যন্ত্রে এই ত্রুটি দেখা যায়। মানে নাট, এখানে দেখো নাটের অনেকদিন ব্যবহারের ফলে নাটের গর্ত বড় হয়ে যায় বা স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে যায়, ফলে স্ক্রুকে উভয় দিকে ঘুরালে সমান সরণ হয় না। মনে করো তুমি একটা স্ক্রু স্ক্রু ঘুরাচ্ছ, একদিকে ঘুরাইয়ে সে যতটুকু যাচ্ছে আবার বিপরীত দিকে ঘুরাই সে ততটুকু যাচ্ছে না। ঘুরাইলে একদিকে সে এদিকে সরণ হচ্ছে, আবার স্ক্রুটাকে ঘোরানোর পরে বিপরীত দিকে অতটুকু সরণ হচ্ছে না। তো এই ধরনের ত্রুটিকে হচ্ছে পিছর ত্রুটি বলে। তারপর লেবেল ত্রুটি আছে, লেবেলিং না করলে মানে সমান্তরাল লেবেলিং না করলে ত্রুটি দেখা যায়। ঠিক আছে? এইগুলো হচ্ছে লেবেল ত্রুটি। লেবেল ত্রুটি দেখো এখানে হাইলাইট করা আছে লেবেল ত্রুটি। কতগুলো পরীক্ষার যন্ত্রকে ভালোভাবে লেবেলিং মানে একই সমান লেভেলে, সমান মাটির সাথে সমান লেভেলে যদি না করো, যদি এরকম মনে করো তুমি একটা টেবিল বসাইছো, টেবিলটা যদি এরকম মাটির সাথে সমান লেভেলে না করো, যদি এরকম বাঁকাতেরা হয়ে যায়, বাঁকাতেরা ভাবে টেবিল বসা, তাহলে কি অবশ্যই ত্রুটি হবে। তো এটা হচ্ছে লেভেলিং, মাটির সাথে সমান্তরাল যে লেভেল সেই লেভেলিং করা লাগে। সেই লেভেলিং এর জন্য নিক্তি ব্যবহার করা হয়। মানে পার্ট নেওয়া যায় নিক্তি, মানে এইসব যন্ত্রে হচ্ছে লেভেলিং বা লেভেল ত্রুটিটা দেখা দেয়। তারপর হচ্ছে ব্যক্তিগত ত্রুটি আছে। ব্যক্তিগত ত্রুটি কি? পর্যবেক্ষকের পর্যবেক্ষণে ভুল বা সঠিক মূল্যায়নের অভাবে। মানে তুমি একটা জিনিস মানে পরিমাপ করতে গেছো, তোমার দ্বারা যে ত্রুটি সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। মানে যে মানুষের নিজের দ্বারা যে ত্রুটি সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। এর কয়েকটা ভাগ আছে: ব্যক্তিগত ত্রুটি, ভ্রান্ত দাগ ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি। ঠিক আছে? তারপরে অনিয়মিত ত্রুটি। ত্রুটির বিভিন্ন বিষয়ে উপযুক্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও কোনো একটি রাশির পাঠ বারবার ভিন্ন হতে পারে। অনিয়মিত ত্রুটি বলতে কি? একটা রাশি তুমি একবার এক আহ, পরীক্ষা করতেছে, এক ধরনের ত্রুটি আরেকজন নিল, তার কাছ থেকে আরেকটা পাঠ পাওয়া গেল, এরকম ত্রুটিগুলো হচ্ছে অনিয়মিত ত্রুটি। ঠিক আছে? তো এইখানে হচ্ছে এই ত্রুটিগুলো সব লেখা আছে। তারপর হচ্ছে পরম ত্রুটি। দেখো এইখানে সবকিছু দেওয়া আছে, তোমরা সব ভালো মতো এখান থেকে পড়ে নেবা। পরম ত্রুটি হচ্ছে কি? প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান। পরম ত্রুটি মনে করো তুমি একটা একটা জিনিসের প্রকৃত মান, মনে করো জি এর মান হচ্ছে 9.8, এটা মনে করো প্রকৃত মান। আর পরিমাপ্য, তুমি একটা অঞ্চলে পরিমাপ করে মান পেলে হচ্ছে 10। তাহলে পরম ত্রুটিগত প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান, এটা হচ্ছে কি পরম ত্রুটি। শতকরা ত্রুটি, এগুলো পরীক্ষায় আসে। পরম ত্রুটি, শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কি? প্রকৃত মান এবং পরীক্ষালব্ধ মান। ঠিক আছে? তারপর এখানে একটা ভাগ হবে প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান। এখানে এটা কিন্তু মাইনাস না, এখানে হচ্ছে কি যেটা বড় হবে সেটা, মনে করো এইটা হচ্ছে প্রকৃত মান কিন্তু আমরা পরীক্ষালব্ধ মান পেয়েছি এইটা। তাহলে শতকরা ত্রুটি কত হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। ঠিক আছে? তারপরে প্রকৃত মান গুণ 100%। এরকম ভাবে, বুঝতে পারছো? তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো পরীক্ষায় আসে, এর জন্যই আমি এখানে দিয়েছি এমসিকিউ। এই অধ্যায় থেকে তো এমসিকিউ আসে বেশি বেশি, এর জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এইগুলো এই হচ্ছে ত্রুটি। তো এখন দেখো ত্রুটি নিয়ে আমাদের এমসিকিউ আসে কিছু, সেই এমসিকিউ গুলো আমরা দেখব। প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কোন ত্রুটি বলে? প্রকৃত মান এবং পরিমাপ্য মান। প্রকৃত মান বলতে একটা বস্তুর দৈর্ঘ্য মনে করো 10 মিটার, এটাই হচ্ছে তার প্রকৃত মান, কিন্তু আমরা মাপতে যাই পেলাম হচ্ছে 10.2 মিটার, আমরা ভুল করছি আর কি।
তো সেক্ষেত্রে এই যে প্রকৃত মান আর পরিমাপ মানের পার্থক্য, এইটা আর এটা, এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেইটা একটা ত্রুটি, সেটাকে কোন ত্রুটি বলে সেটা আমাদের বলছে। তো দেখো এখানে আমি লিখে হাইলাইট করে দিয়েছিলাম যে প্রকৃত মান এবং পরিমাপ মানের ত্রুটিকে কি বলে? পরম ত্রুটি বলে। কি ত্রুটি বলে? পরম ত্রুটি বলে। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে পরম ত্রুটি। এটা দেখো, ঢাকা বোর্ড 2019 সালে আসছে এবং চিটাগাং বোর্ড 2015 সালে আসছে। বোর্ড কোশ্চেন কিন্তু। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা নিয়মিত ক্লাস করবা, খুব দ্রুতই তোমাদের ফিজিক্স শেষ করে দিব। খুব বেশি একটা টাইম নিব না। যেইটা যতটুকু দরকার সেইটাই ততটুকু তোমাদের সময় দিতে হবে। তারপরে এখানে দেখো, লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রয়োজন? লেভেল ত্রুটি, এখানে কি বলছে? লেভেল ত্রুটি। লেভেল ত্রুটি কোন যন্ত্রের জন্য পরিমাপের জন্য প্রয়োজন? লেভেল ত্রুটিটা, ঠিক আছে। এখন দেখো এই উপরে দেখো, উপরে হাইলাইট করেছে লেভেল ত্রুটি কোথায়? লেভেল ত্রুটি আছে দেখো, এই যে লেভেল ত্রুটি। লেভেল ত্রুটি এখানে কি নিক্তি, বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র, ট্রানজিয়েন্ট গ্যালভানোমিটার, এইসবের জন্য লেভেল ত্রুটিটা হয়ে থাকে। এখানে আরেকটা জিনিস আছে কি? নিক্তি। দেখো এখানে অ্যান্সারে নিক্তি আছে, মানে অপশনে নিক্তি আছে, এই যে উপস্থিতি নিক্তি। তাহলে লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য হয়ে থাকে? সেটা হচ্ছে কি? উপস্থিতি নিক্তি। যশোর বোর্ড 2017 সালে এই এমসিকিউটা আসছে, তাই না? তো এখানে বোর্ডের এই যে ত্রুটি, তার মানে কি? ত্রুটি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। বোর্ডের এমসিকিউ এর জন্য ত্রুটিটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ত্রুটি নির্ণয়। ত্রুটি কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। কেন ত্রুটি নির্ণয় এটা আমরা দেখব, এটা আগে দেখানি, কারণ ত্রুটি নির্ণয়ের এখানে এমসিকিউ কোশ্চেন আসে। দেখো রাজশাহী বোর্ড 2019-এ আসছে, রাজশাহী বোর্ড 2019, তারপরে এই যে বরিশাল বোর্ড 2017, তারপরে এই যে রাজশাহী বোর্ড 2017। এইগুলো দেখো শতকরা ত্রুটি আমাদের বের করতে বলে। বোর্ডে ত্রুটি নির্ণয় করার এমসিকিউ আসে, তো এর জন্য আমাদের ত্রুটি নির্ণয় এটা শিখতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে ত্রুটি নির্ণয় করে। তো ত্রুটি নির্ণয় কিভাবে করা হয়? তো দেখো একটা সমীকরণ দেওয়া আছে, মনে করো পি ইকুয়াল টু এইচ স্কোয়ার এল স্কোয়ার। একটা সমীকরণ দেওয়া আছে কি? পি ইকুয়াল টু এইচ স্কোয়ার এল স্কোয়ার, সমীকরণটা দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে ত্রুটিকে প্রকাশ করা, এখানে দেখো কি লেখা আছে? ত্রুটিকে প্রকাশ করা হয় ডেল রাশি বাই রাশি। পি এর ত্রুটির ক্ষেত্রে ডেল পি বাই পি। মনে করো এই পি তে কতটুকু ত্রুটি হবে? মনে করো এইচ এবং এল, এই যে দুইটা রাশির উপর নির্ভর করতেছে কি? পি। এখন এই দুইটা রাশিকে পরিমাপ করতে যায় যদি আমাদের ভুল হয়, তাহলে পিতেও ভুল হবে। আমরা চাচ্ছি যে এই পি পরিমাপ করতে কতটুকু ভুল হইতে পারে সেটা আমরা বের করব। তাহলে কি? পি এর জন্য ত্রুটি বের করব। তাহলে যে কোনো জিনিসের ত্রুটি যদি হয়, তাহলে ডেল সেই রাশিটা আর নিচে সেই রাশিটা, এটাকে বলা হয় হচ্ছে ত্রুটি, তাই না? এটাকে দিয়ে আমরা ত্রুটি বুঝাই। তাহলে পি এর ত্রুটির ক্ষেত্রে কি? ডেল পি বাই পি। তাহলে সমীকরণ থেকে ত্রুটি কিভাবে নির্ণয় করা হয়? সমীকরণ থেকে কিভাবে ত্রুটি আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখবো এখন। তো দেখো, পি ইকুয়াল টু কি? পি ইকুয়াল টু, মনে করো একটা যে কোনো একটা সমীকরণ, পি ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এল কিউব। এখন আমরা কিসের ত্রুটি নির্ণয় করবো? পি এর ত্রুটি, তাহলে ঘাত সামনে আসবে। ত্রুটি নির্ণয় করতে হলে কি? যেই সমীকরণ, সেই সমীকরণের ঘাত সামনে আসবে এবং যতগুলো রাশি থাকে তার যোগ হয়ে যাবে। মানে কি? এই যে যে ঘাত বা পাওয়ারটা সামনে আসবে, টুটা সামনে আসবে। তাহলে কি হবে? টু এইচ, টুটা সামনে আসবে আর কি, টুটা সামনে আসবে এবং এবং সবগুলো হচ্ছে যোগ হয়ে যাবে। আর এখানে থ্রি আছে, তাহলে থ্রি এল হবে, এরকম। বুঝতে পারছো? এইখানে দেখো, ঘাত সামনে আসবে এবং যতগুলো রাশি থাকে তা যোগ হবে। আমরা ত্রুটি বের করতেছি কি? ডেল পি এর জন্য, তাহলে ডেল পি বাই পি, ডেল পি বাই পি। তাহলে এই রাশির ঘাত কত? টু, তাহলে টু সামনে আসবে, টু সামনে আসবে, টু কি হবে? সামনে আসবে। আর এই যে যে এইচ, এইচ এর ডেল এইচ বসে যাবে আর নিচে এইচ বসে যাবে। তারপরে কি? রাশিগুলো ঘাত সামনে আসবে এবং তা যোগ হবে, এবং যতগুলো রাশি থাকে তার যোগ হবে। এই দুইটার মাঝে কি গুণ আকার আছে, কিন্তু এখানে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেল। তারপরে এখানে কি? থ্রি সামনে আসবে, থ্রি সামনে আসবে। তারপরে এই যে এল এর ডেল এল আর নিচে এল, এরকম হয়ে যাবে। এটাই হচ্ছে এর নিয়ম। এই ত্রুটি বের করার নিয়ম হচ্ছে এইটাই।
তোমাদের সূত্রটা আমি দেখা দিলাম, সূত্রটা কিভাবে ইউজ করতে হবে সেটা দেখা দিলাম। সূত্রের এত বেশি ব্যাখ্যা দিলাম না, এত বেশি ব্যাখ্যা বা এত ডিপ জানার দরকার আছে। তোমাদের হাতে অবশ্য সময় খুবই কম, বেশি একটা সময় নাই, আবার রিভিশনও দিতে হবে। এজন্য তোমাদের এত ডিপ দেখালাম না আমি, যে একটা সমীকরণ থাকলে সমীকরণ থেকে কিভাবে তোমাদের ত্রুটি বের করতে হবে সেটাই আমি তোমাদের ভালো মতো দেখা দিচ্ছি। যে একটা সমীকরণ, এই সমীকরণে পি, পি এর ত্রুটি আমরা বের করব, তাহলে ত্রুটিকে আমরা ডেল পি বাই পি লিখবো। আর এই যে যে ঘাত থাকবে, ঘাতগুলো সামনে আসবে। আর এই যে যে রাশি, সেইগুলোরও ডেল, ডেল রাশি বাই রাশি বসবে। যে টু সামনে চলে আসছে, এই রাশির ডেল, এই যে ডেল, এই যে রাশি, নিচে রাশি, প্লাস এই যে যেটা আছে সেটা সামনে চলে আসবে, উপরে ডেল ওই রাশিটা, নিচে ওই রাশি, শেষ। বুঝতে পারছো? এখন দেখো, যদি এখানে কি লিখছে যে ঘাত মাইনাস হলেও ত্রুটির ক্ষেত্রে যোগ হয়ে যাবে। মনে করো একটা সূত্র আছে এ ইকুয়াল টু বি স্কোয়ার সি মাইনাস থ্রি, মানে এখানে পাওয়ার আছে কি -3। তাহলে -3 যদি থাকে, এখন মনে করো আমরা এ এর জন্য ত্রুটি বের করবো, তাহলে কি ডেল এ বাই এ লিখলাম। তাহলে বি স্কোয়ারের জন্য টু, টু তো সামনে, ঘাতটা সামনে চলে আসবে, টু ডেল বি বাই বি। ঠিক আছে, তারপর মনে করো এখানে যে ঘাতটা যদি সামনে চলে আসে, তাহলে -30 ঘাত -3 ডেল সি বাই সি, এটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু না, এটা হবে না, এটা কি ক্রস। কারণ এটা নির্ণয়ের ক্ষেত্রে ঘাত মাইনাস হলেও ত্রুটির ক্ষেত্রে যোগ হয়ে যাবে। ঘাত যদি মাইনাস হয়, ত্রুটির ক্ষেত্রে যোগ হয়ে যাবে। কারণ কি, মনে করো এই যে এখানে কি দুইটা রাশি, একটা হচ্ছে সি, একটা বি। মনে করো সি পরিমাপ করতে যায় তোমার ভুল হলো, আবার বি পরিমাপ করতে যাও ভুল হলো, তাহলে দুইটা মিলে ভুলের পরিমাণ কি বেশি না? তাহলে ভুলের পরিমাণ কি অবশ্যই বাইরে যাবে, তাহলে পজিটিভ হবে। দুইটা মিলে ভুলের পরিমাণ কি আরো বেশি বাইরে যাচ্ছে, পজিটিভ হবে। এর জন্য এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, সবসময় এখানে হচ্ছে কি মাইনাস প্লাস হবে আর কি। বুঝতে পারছো? এখানে সবসময় কি হবে, প্লাস হবে। তো এইখানে, এই জন্য এইখানে যদি ঘাত মাইনাসও থাকে, মাঝে প্লাস হয়ে যাবে। তাহলে বি, বি স্কোয়ারের জন্য টু ডেল বি বাই বি, আর হচ্ছে সি -3-র জন্য এখানে +3, আর এই সি এর জন্য এইটা, এটা হচ্ছে কি সি এর ত্রুটি। কোনো কিছুর ত্রুটিকে নির্ণয় করা যায় কি ডেল ওই রাশি বাই রাশি। তাহলে এ এর ত্রুটি নির্ণয় করা যায় কি ডেল এ বাই এ, বি এর ত্রুটি নির্ণয় করা যায় কি ডেল বি বাই বি, সি এর ত্রুটি নির্ণয় করা যায় কি ডেল সি বাই সি। বুঝতে পারছো? মানে একটা রাশিতে মনে করো এই যে একটা সমীকরণ এ ইকুয়াল টু বি স্কোয়ার সি ইনভার্স থ্রি, এই যে একটা সমীকরণ, তোমাকে যে সবসময় এর ত্রুটি বের করতে বলবে ব্যাপারটা এমন না। তোমাকে যদি বি এর ত্রুটি বের করতে বলে, তাহলে কি তুমি এটাকে সুন্দর মতো এভাবে ভাঙাইলা, তারপরে বি এর ত্রুটি কি ডেল বি বাই বি। তার মানে এইটা এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিয়ে যেতে হবে। এটা এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিয়ে যেতে হবে, তাহলে কি তুমি বি এর ত্রুটি বের করতে পারবা। ঠিক আছে, যে কোনো রাশির ত্রুটি এভাবে বের করতে হয়। এখন ত্রুটি নির্ণয়ে ধ্রুবক মান বাদ যাবে। ত্রুটি নির্ণয়ে কি ধ্রুবক মান বাদ যাবে? কেন বাদ যাবে? মনে করো ত্রুটি নির্ণয় মানে কি, আমরা একটা জিনিস পরিমাপ করতে যাওয়ার ফলে কতটুকু ত্রুটি হচ্ছে সেটাই তো, তাই না? কিন্তু একটা যদি ধ্রুব পদ হয়, যে গোলকের আয়তন ত্রুটি, একটা গোলক ভি ইকুয়াল টু কত 4/, গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, তাই না? এখন 4/3 পাই, এটা তো একদম ধ্রুবক মান, এটা তো আমরা আর পরিমাপ করতেছি না, তাহলে এটা এটা তো কোনো ভুলই হবে না, তাই না? এটা আমরা পরিমাপ করতেছি না, তাহলে ভুল হবে না, তাহলে এটা বাদ। তাহলে আমরা কি শুধুমাত্র ব্যাসার্ধটা বের করব, ব্যাসার্ধটা এই সূত্রে বসাইলেই আমরা কি আয়তন পাই যাব। ব্যাসার্ধ বের করব, সূত্রে বসাইলে আয়তন পাই যাবো। তাহলে এই যে ধ্রুবক পদ, এটা বাদ, এটা বাদ। ধ্রুবক মান তো আর পরিমাপ করা হচ্ছে না, তাই এটা পরিমাপে ত্রুটি হবে না। তাহলে এটা যদি বাদ থাকে তাহলে কি হবে, ভি ইকুয়াল টু আর কিউব। এটা যদি বাদ চলে যায় তাহলে কি হয়, ভি ইকুয়াল টু আর কিউব। এখন, এখন যদি আমরা ত্রুটি বের করতে চাই, ডেল ভি বাই ভি, এখানে থ্রিটা সামনে আসবে, থ্রিটা সামনে আসবে, এবং ডেল আর বাই আর, এটা হবে। এই ডেল আর বাই আর, এটা কি ব্যাসার্ধের ত্রুটি, আর এর ত্রুটি, আর এটা হচ্ছে কি আয়তনের ত্রুটি। যদি বলে গোলকের আয়তনের ত্রুটি কি, তাহলে এই যে গোলকের এই সূত্রটা আমরা লিখবো, তারপরে এইভাবে করে আমরা বের করব আয়তনের ত্রুটি এটা। ঠিক আছে, এবং এই রাশিমালা কোনটাকে কি বলে এগুলো অঙ্ক করার সময় দেখাবো, কিন্তু কিভাবে বের করে সেটা হচ্ছে এই নিয়ম। বুঝতে পারছো? তোমরা যদি বুঝতে না পারো, তোমরা বারবার এত কমেন্ট করবে না, তোমরা ভিডিওটা আরো একবার দুইবার দেখবা, অবশ্যই বুঝতে পারবা। ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা, অবশ্যই বুঝতে পারবা। কারণ অনেকেই শুধু শুধু কমেন্ট করে বা অনেক বেশি কমেন্ট করে, তাদের মনোযোগ থাকে না পড়াশোনায়। তোমরা অফলাইনে পড়ার সময় কিন্তু এতটা প্রশ্ন করো না, অনলাইনে কমেন্ট করলে তো কোনো সমস্যা নাই, তাই না? তো সেই হিসাবে তোমরা অনেক বেশি কমেন্ট করো। তোমাদের এত ফোকাস নষ্ট করা যাবে না, বেশি বেশি ফোকাস রাখতে হবে, ফোকাস ধরে রাখতে হবে, এবং ফোকাস পড়াশোনায় দিতে হবে।
তো এখন দেখো গতিশক্তির ক্ষেত্রে ত্রুটি। গতিশক্তি কি? ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা তো গতিশক্তির সূত্র। এখন আমি কি বলছি, ধ্রুবক পদ বাদ, তাহলে এটা কি হাফ, এটা তো ধ্রুবক পদ, এটা বাদ, এটা যদি বাদ দিই তাহলে কি থাকে, ই কে সমান এম ভি স্কোয়ার, তাই না? তাহলে ত্রুটি বের করবো, তাহলে ই ডেল ই কে বাই ই কে, এম, এম এর উপরে কত, ওয়ান, তাহলে ওয়ান সামনে আসলে ডেল এম বাই এম প্লাস, যোগ হয়ে যাবে, সবগুলো যোগ হয়ে যাবে, এখানের ভি স্কোয়ারের টু সামনে আসবে, ডেল ভি বাই ভি। বুঝতে পারো, একদম সিম্পল। ডেল ভি বাই ভি কি? এটা হচ্ছে বেগের ত্রুটি। আর ডেল এম বাই এম কি? ভরের ত্রুটি। বুঝতে পারছো? পাওয়ার সামনে চলে আসবে আর যতগুলো রাশি থাকবে সবগুলো যোগ হয়ে যাবে, একদম সিম্পল। পাওয়ার সামনে চলে আসবে, যতগুলো রাশি থাকবে সবগুলো যোগ হয়ে যাবে। আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পারছো। আরেকটা জিনিস দেখো, তারের ক্ষেত্রফলের ক্ষেত্রে, তারের ক্ষেত্রফল, একটা ইসের ক্ষেত্রফলের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, তাই না? ক্ষেত্রফলের ই কি? পাই আর স্কোয়ার সূত্র। এখন আমরা যদি ত্রুটি বের করতে চাই তাহলে কি, ডেল এ বাই এ, পাই হচ্ছে কি ধ্রুবক পদ, তাহলে এটা কি বাদ যাবে, তাহলে শুধু থাকে কি আর স্কোয়ার, আর স্কোয়ার এই টুটা সামনে আসবে, আর এই আর এর ত্রুটিটা এখানে বসে যাবে। আর এর ত্রুটি কি? ডেল আর বাই আর, এটা হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি। বুঝতে পারছো? এখন তোমাদের কয়েকটা অঙ্ক দেখাবো, মানে এমসিকিউ অঙ্ক দেখালেই তোমরা এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবা। আর এই অধ্যায়ের এটাই হচ্ছে এটা পড়াচ্ছি, তোমাদের এই ত্রুটিটা পড়াচ্ছি। এরপরে তোমাদের আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে স্ফেরোমিটার, এখান থেকেও অনেক কোশ্চেন আসে। তো এখন এই ত্রুটি রিলেটেড কিছু ম্যাথ, এমসিকিউ ম্যাথ তোমাদের আমি দেখাচ্ছি, যাতে তোমরা এগুলো একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারো, যাতে এমসিকিউ পরীক্ষায় কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এগুলো হচ্ছে ত্রুটি রিলেটেড কিছু এমসিকিউ কোশ্চেন, এবং অবশ্যই বোর্ড কোশ্চেন। এখন আমরা ত্রুটি রিলেটেড কিছু এমসিকিউ ম্যাথ দেখব। এখানে প্রথম যেই কোশ্চেনটা আছে সেটা দেখো, রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। এখানে কি বলছে, সরল দোলকের সাহায্যে কোনো স্থানে জি এর মান পাওয়া গেল 10, ওই স্থানে জি এর প্রকৃত মান হচ্ছে 9.81 হলে পরিমাপের শতকরা ত্রুটি কত? পরিমাপের শতকরা ত্রুটি আমাদের বের করতে বলছে। এখন তোমরা হয়তোবা বলতে পারো যে সরল দোলকের মাধ্যমে জি এর মান কিভাবে নির্ণয় করে বা কি, জিনিসটা বুঝতে পারতেছো না। তো সরল দোলকটা যখন আমরা পর্যাবৃত্ত গতি পড়বো তখন ভালো মতো বুঝতে পারবা। এখন এটা দেখো যে আমাদের কি চাইছে, পরিমাপের শতকরা ত্রুটি। শতকরা ত্রুটির সূত্র কি? এখানে দেখো উপরে আছে, শতকরা ত্রুটি প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান, প্রকৃত মান মাইনাস, মানে প্রকৃত মান আর পরীক্ষালব্ধ মানের ভিতরে যেটা বড় সেটা থেকে আরেকটা বিয়োগ যাবে, আর নিচে প্রকৃত মান গুণ 100%। ঠিক আছে, এটা আমাদের দিতে হবে, তাহলে আমরা কি শতকরা ত্রুটি পেয়ে যাব। তাহলে চলো আমরা শতকরা ত্রুটি বের করি। তাহলে কই কোশ্চেন কোথায় গেলো, এই যে কোশ্চেন। তাহলে আমরা শতকরা ত্রুটি বের করব। তাহলে শতকরা ত্রুটি বের করার জন্য আমরা এখানে যেটা বড় সেটা থেকে আরেকটা বিয়োগ যাবে, 9.81, আর নিচে কত? নিচে হচ্ছে নিচে হচ্ছে 9.81 গুণ 100%। পরীক্ষালব্ধ মান, একটা হচ্ছে প্রকৃত মান কত, 9.10, আরেকটা হচ্ছে পরীক্ষালব্ধ। এখানে দেখো সরল দোলকের সাহায্যে আমরা জি এর মান পাইছি কত, 10। তার মানে এটা আমরা পরীক্ষা করে পাইছি, তাহলে একটা পরীক্ষা লব্ধ মান আর একটা হচ্ছে প্রকৃত মান, একটা থেকে আরেকটা বিয়োগ যাবে, উপরে একটা থেকে একটা বিয়োগ, কোনটা থেকে কোনটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে। আর নিচে হচ্ছে কি প্রকৃত মান, নিচে প্রকৃত মান গুণ 100%। এটা যদি আমরা করি তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 1.93%। 1.93%, আর এইটাই হচ্ছে পরিমাপের শতকরা ত্রুটি। এখানে অ্যান্সারটা হবে 1.93%। 9 নম্বরে, 9 নম্বর, এটার নাম্বারিং ওইভাবে না, রাজশাহী বোর্ড 2019-এ আসছে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে কি 1.93%। ঠিক আছে, এখন পরের যে প্রশ্ন সেটা কি বলছে, একটি বৃত্তের পরিমাপ্য ব্যাসার্ধ এটা 5 ± 2% হলে ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত? ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি। এখন ব্যাসার্ধ 5 ± 2%, এটা দিয়ে কি বোঝায়, মানে এই যে ব্যাসার্ধ মাপছি তার মূল ব্যাসার্ধ হচ্ছে 5, তার থেকে এইটা হচ্ছে কি একটু 5-এর থেকে প্লাস মাইনাস কিছু 2% বেশিও হইতে পারে, কমও হইতে পারে।
প্লাস মাইনাস যদি কি বলছে 5-এর চেয়ে 2% বেশি হইতে পারে, কম হইতে পারে। তো আমাদের কি দরকার? ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। তা প্রথমে আমাদের ক্ষেত্রফল রিলেটেড সূত্রটা লিখতে হবে। বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড সূত্র। তো আমি বলছি কি ধ্রুব পদ বাদ যাবে, তাহলে পাইটা বাদ যাবে। তাহলে পাই যদি বাদ যায়, তাহলে আমি আরো ভেঙে ভেঙে বোঝাচ্ছি। পাই যদি বাদ যায় তাহলে কি হবে? ত্রুটি ডেল এ বাই এ, এটা হচ্ছে কি ক্ষেত্রফলের ত্রুটি। আর এইখানের জন্য কি 2 ডেল আর বাই আর। যেহেতু শতকরা এই ক্ষেত্রফলের ত্রুটিটাই আমাদের চাইছে, যেহেতু শতকরা চাইছে তাহলে এটার সাথে কি হবে? 100 গুণ হবে। এখন 2, এখন এখানে দেখো একটা আছে আর একটা আছে ডেল আর। আর হচ্ছে প্রকৃত আর। প্রকৃত আর কত? প্রকৃত আর দেখো 5, সবচেয়ে বড় আরটা মানে ব্যাসার্ধ নির্ণয়ের 5 তো আমরা মাপছি, তারপরেও আমরা প্লাস মাইনাস 2% বেশি হয়েছে অথবা কম হয়েছে। তো এই যে যতটুকু বেশি বা কম সেটা হচ্ছে ডেল আর এ যাবে, আর প্রকৃত যেটা সেটা হচ্ছে নিচে যাবে। তাহলে প্রকৃত কত? প্রকৃত হচ্ছে 5, আর 2% হচ্ছে উপরে যাবে। তাহলে 2%কে যদি আমরা আবার ভাঙাই তাহলে কি হবে? 2/100, 2/100 উপরে যাবে। আর এখানে যেহেতু শতকরা চাইছে তাহলে সবটা শেষে একটা গুণ 100 থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটাকে আমরা ভাঙায় 2 ডেল আর বাই আর। ডেল আর হচ্ছে যতটুকু আমাদের ইরোর আসার সম্ভাবনা, এই যে প্লাস মাইনাস 2%, এই যে 2% এক্সট্রা, এটা আমাদের ইরোর আসছে, হয় প্লাস 2% আসছে অথবা মাইনাস 2% আমরা ইরোর পরিমাপ করছি। তাহলে এইটা হচ্ছে উপরে যাবে। ডেল আর এর বদলে কি 2%, 2% মানে কি 2/100। তাহলে ডেল আর এর বদলে আমরা 2/100 লিখছি। আর নিচে আর আছে, এই আর হচ্ছে মূল আর। মূল আর কত? 5। তাহলে এটা হচ্ছে 5। তো এটা যদি আমরা করি তাহলে এটাকে কত আসবে? 0.8% আসবে। 0.8% আসবে। তাহলে এইখানের যে অ্যান্সারটা সেটা হবে 0.8%। রাজশাহী বোর্ড 2019। রাজশাহী বোর্ড 2019 সালে এই কোশ্চেনটা আসছে। তো এটার অ্যান্সার এভাবে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরের যেই প্রশ্ন, 14 নম্বর, পরের যে প্রশ্ন সেটাকে কি বলছে যে কোন গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3 সেন্টিমিটার এবং পরিমাপ্য মান হচ্ছে 2.98 সেন্টিমিটার। গোলকটির আয়তনের পরিমাপে শতকরা ত্রুটি কত? এখানে কি আমরা ব্যাসার্ধ, ব্যাসার্ধর সাথে আমাদের কি রিলেটেড? আয়তন। তাহলে গোলকের ব্যাসার্ধর সাথে আয়তন, গোলকের আয়তনের সম্পর্ক কি? আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? 4/3 পাই আর কিউব। তো আমি প্রথমে বলছি ধ্রুবপদ বাদ, তাহলে এই পদটুক ত্রুটি নির্ণয়, এই পদটুক বাদ চলে যায়। তাহলে এই পদ যদি বাদ চলে যায় তাহলে কি হবে? ডেল ভি বাই ভি, আয়তনের ত্রুটি ইকুয়াল টু কি? 3 ডেল আর বাই আর। আর এখানে কি বলছে? শতকরা ত্রুটি। তাহলে এখানে কি হবে? 100%, 100 দিয়ে গুণ হবে শতকরা ত্রুটি 3। এখন এই যে আর, আর হচ্ছে কি প্রকৃত আর। এখানে যে আরটা আমি বলছি কি প্রকৃত আর। প্রকৃত আর কত? 3 সেন্টিমিটার। তাহলে এখানে 3 সেন্টিমিটার হবে। আর উপরে যেটা সেটা হচ্ছে কি যতটুকু আমরা এরর পাওয়ার সম্ভাবনা। এখানে দেখো, এখানে যখন প্লাস মাইনাস 2% ছিল, এরর পাওয়ার সম্ভাবনা কতটুকু ছিল? 2%। তাই সেটা হচ্ছে উপরে লিখছি। কিন্তু এখানে কতটুকু এরর পাওয়ার সম্ভাবনা এখানে কি লিখছে? সেটা কিন্তু বলে নাই। মূল হচ্ছে 3 আর আমরা পরীক্ষা করে পাইছি হচ্ছে 2.98। তাহলে এরর কত পার্সেন্ট? আমরা একটু কি কম পাইছি, তাহলে কি এটা থেকে এটা বিয়োগ দিলে যেটা হবে সেটাই হচ্ছে এরর পাওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে এখানে ডেলারের বদলে বসবে হচ্ছে কি 3 মাইনাস 2.98 গুণ 100। 3 - 2.98, এটা হচ্ছে ডেলার এর বদলে বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 2% আসে। তাহলে এইখানে যেটা আসে সেটা হচ্ছে 2%। আশা করি তোমরা এই ত্রুটি নির্ণয় রিলেটেড অঙ্কগুলো খুব ভালো মতো বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে না পারো, যদি সমস্যা হয়, তোমরা আবার ভিডিওটা দেখবা, আরো একবার ভিডিওটা দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। এইটা হচ্ছে আমাদের ত্রুটি বের করার কিছু ম্যাথ দেখলাম। এখন যে লাস্ট টপিক, এই অধ্যায়ের যে লাস্ট টপিক সেটা হচ্ছে স্ফেরোমিটার। স্ফেরোমিটার এই টপিকটা থেকেও অনেক এমসিকিউ কোশ্চেন আসে। এখানে দেখো প্রথমে তোমাদের দেখাই নিচ্ছি, এই যে কয়েকটা এমসিকিউ কোশ্চেন, এই টপিকটা থেকেও কয়েকটা এমসিকিউ কোশ্চেন আসে। অনেকই এমসিকিউ কোশ্চেন আসে। এটা হচ্ছে আজকের লাস্ট টপিক। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো।
তোমাদের অনেক উপকার হবে। তো চলো আমরা এখন স্পেরোমিটার এই জিনিসটা শুরু করি। এখন আমরা স্ফেরোমিটার এই টপিকটা পড়বো। এটাই হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের লাস্ট টপিক এবং এই প্রথম অধ্যায়ে আমরা একটা ক্লাসেই শেষ করব। তো আজকে এই ক্লাসটার ভিতরেই শেষ হয়ে যাবে। তো এখন স্ফেরোমিটার জিনিসটা কি এবং এটা দিয়ে কি কাজ হয় বা এটা আমাদের কেন পড়তে হবে এটা বোঝো আগে। এটা কেন পড়তে হবে? কারণ এইখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। এখান থেকে কি এমসিকিউ কোশ্চেন আসে, এর জন্য আমাদের এটা কি করতে হবে? এটা আমাদের পড়তে হবে। তো চলো, স্ফেরোমিটার। স্ফেরোমিটার কি? স্ফেরোমিটার একটি যন্ত্র যার সাহায্যে গোলীয় তল এর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা যায়। গোলীয় তলের ব্যাসার্ধ ছাড়াও এর সাহায্যে কাচ বা অন্য কোনো পাতলা পাতের পুরুত্ব নির্ণয় করা যায়। বক্রতার ব্যাসার্ধ, মনে করো এই যে গোলীয় একটা গোলক, তাই এর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ, মানে এর যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। মনে করো কয়েন আছে, একটা কয়েন আছে, একটা কয়েন আছে মনে করো। তাহলে এই যে কয়েনের আমরা বক্রতার ব্যাসার্ধ বের করতে পারবো এবং কয়েনটা কতটুকু পুরু, মানে চিকন জিনিসগুলো কতটুকু পুরু বা কতটুকু পাতলা সেই জিনিসটা আমরা নির্ণয় করতে পারবো কিসের মাধ্যমে? স্ফেরোমিটারের মাধ্যমে। স্ফেরোমিটারের মাধ্যমে সেগুলো আমরা কি নির্ণয় করতে পারবো। মনে করো একটা কাঁচের টুকরা, একটা ছোট কাঁচের টুকরা, এটা কতটুকু পুরু সেটাও আমরা বের করতে পারবো। এবং এবং যদি কোনো গোলীয় জিনিস হয় সেটাও কতটুকু, তার ব্যাসার্ধ কতটুকু সেটাও আমরা বের করতে পারবো। এটা হচ্ছে স্ফেরোমিটারের সাহায্যে এই কাজটাই ব্যবহার করা হয়। স্ফেরোমিটার কি? এই যে তোমরা যদি চিত্রটা দেখো তাহলেই বুঝতে পারবো যে স্ফেরোমিটার এইটা, এই চিত্রটা যেটা এটাই হচ্ছে স্ফেরোমিটার। এই যন্ত্রটার নামই হচ্ছে স্ফেরোমিটার। এই যন্ত্রে কি কি থাকে দেখো? রৈখিক স্কেল। এই যে লম্বা বরাবর একটা স্কেল দেখো দাগ কাটা আছে, এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। এবং এখানে দেখো একটা গোল একটা স্কেল আছে, এই স্কেলটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। রৈখিক স্কেলে মিলিমিটারে দাগ টানা আছে, আর এই রৈখিক বৃত্তাকার স্কেল হচ্ছে এই গোল যেটা সেটা হচ্ছে কি বৃত্তাকার স্কেল, এটাকে 100 ভাগ করে দাগ কাটা। এই বৃত্তাকার স্কেলে কত ভাগ আছে? 100 ভাগ আছে। আর স্ক্রু বৃত্তাকার স্কেল সংযুক্ত, আর এই যে এইটাকে বলা হচ্ছে স্ক্রু। এইটা হচ্ছে স্ক্রু, ঠিক আছে? এইটা যদি ঘুরাই তাহলে এই যে এই জিনিসটা কি ঘুরতে থাকবে। ওইটাকে যদি আমরা ঘুরাই তাহলে এই জিনিসটা ঘুরতে থাকবে। বুঝতে পারছো? আর এইগুলো হচ্ছে কি পায়া। তিনটা পায়া আছে, এই যে একটা পায়া, এই যে একটা পায়া, এই যে একটা পায়া, তিনটা পায়া আছে। এটা হচ্ছে যন্ত্রের বিবরণ। এটা হচ্ছে স্ফেরোমিটার। তো স্ফেরোমিটারের স্ক্রুর পিচ কি? স্ফেরোমিটারের স্ক্রুর পিচ এটা কাকে বলে? স্ফেরোমিটারের স্ক্রুটি এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর এর যতটুকু সরণ ঘটে তাকে স্ক্রুর পিচ বলে। মানে স্ক্রুটা যদি একবার ঘুরাই, এই যে তো স্ক্রুটা যখন আমরা ঘুরাবো তখন কি এই যে এই ডান্ডিটা কি উপরে উঠে যাবে। যদি উপরের দিকে মানে ঘোরানোর চেষ্টা করি, মানে যদি আমরা যে ঘুরাই তাহলে উপরের দিকে চলে যাবে। একবার ঘুরাইলে আর নিচেও নামানো সম্ভব, উপরেও উঠানো সম্ভব। তাহলে উপরের দিকে যদি আমরা ঘুরাই তাহলে কি উপরে চলে যাবে। এই নিচ থেকে কিছুটা উপরে উঠে যাবে। উপরে উঠে যাওয়া মানে কি? এইটা মনে করো আগে এই লাইন বরাবর ছিল, এই লাইন বরাবর ছিল, আমরা যদি একটু ঘুরাই তাহলে কি এই গোলটা কিন্তু উপরে উঠে যাবে। তাই না? উপরে উঠে যাওয়া মানে কি রৈখিক স্কেল বরাবর তো কিছুটা সরণ হবে। তো এই যে সরণটা সেটাকেই বলা হয় স্ক্রুর পিচ। সেটাকে বলা হয় কি স্ক্রুর পিচ। এই যে দেখো এইটা এইখানে আছে জিরো জিরো, এরকম এই জিরো জিরো পর্যায়ে আছে। যখনই আমরা এটাকে ঘুরাইছি, এই যে ঘুরাইছি এন্টি ক্লকওয়াইজ ঘুরাইছি, এই বস্তুটাকে এন্টি ক্লকওয়াইজ ঘুরাইছি, তখনই এটা তো একটা স্ক্রু। তাই না? স্ক্রু যেহেতু উপরের দিকে উঠে যাবে, তাহলে আগে ছিল এই সোজাসুজি, এখন থেকে উপরে উঠে গেছে, এখানে উঠে গেছে। এই যে আগে এই সোজাসুজি ছিল, জিরোর সোজাসুজি ছিল, এখন কি ফাইভের সোজাসুজি উঠে গেছে। তার মানে কি সে রৈখিক স্কেল বরাবর 0 থেকে 5 এতটুকু দূরত্ব কি অতিক্রম করছে। একবার ঘুরায় নেয়, একবার ঘুরাইছে। এখানে জিরো ছিল, এই যে বৃত্তাকার স্কেলে এখানে জিরো, 0 1 2 10 20 30 করে এরকম বাড়তে থাকে। এখানে জিরো ছিল, আমরা ঘুরায় আবার এটাকে একবার ঘুরাইছি, একবার ঘুরায় আবার জিরোতে জিরো নিয়ে আসছি। তাহলে একবার ঘুরাইলে এই রৈখিক স্কেল বরাবর যতটুকু অতিক্রম করে সেটাই হচ্ছে স্ক্রুর পিচ। পিচ বলে। স্পিরোমিটার স্ক্রুটি এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর এর যতটুকু সরণ ঘটে তাকে স্ক্রুর পিচ বলে। স্ক্রুর পিচ এটা কিভাবে বের করে? স্ক্রুর সরণ, স্ক্রুর সরণ
ওয়াই। স্ক্রুর সরণ কোনটা? এই যে দেখো, এই যে এখান থেকে এতটুক, এটা হচ্ছে স্ক্রুর সরণ। স্ক্রুটা ঘুরাইলে তো স্ক্রুর সরণ হবে। এটা মনে করো মাটিতে লেগে আছে বা নিচে সমতলে লেগে আছে, এখান ঘোরানোর পরে এটা এখান থেকে এই যে উপরে উঠে গেছে। তাহলে স্ক্রুর সরণ, এই যে যে স্ক্রুর সরণ, এটা হচ্ছে স্ক্রুর সরণ। এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতেছি, এবং বৃত্তাকার স্কেলের ঘূর্ণন সংখ্যা, এবং এই বৃত্তাকার স্কেলকে আমরা কতবার ঘুরাইছি সেই ঘূর্ণন সংখ্যা, একবার ঘুরালে এক, দুইবার ঘুরালে দুই, সেই ঘূর্ণন সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা স্ক্রুর পিচ পেয়ে যাবো, যে কতটুকু তার রৈখিক স্কেল বরাবর কতটুকু সরণ হয়েছে। এটা হচ্ছে স্ক্রুর পিচ। তো এখন এইটা দিয়ে যখন আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো, বক্রতার ব্যাসার্ধ বলতে কোনো একটা গোলক আছে, সেটাকে আমরা এই নিচে দিয়ে বক্রতার ব্যাসার্ধ যদি নির্ণয় করতে যাই, সেই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে কিছু রাশি আমাদের লাগবে। সেই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র হচ্ছে r = d²/6h + h/2। এগুলো প্র্যাকটিক্যালি তোমরা পরে ইন্টারে এরকম প্র্যাকটিক্যাল নাই, বইতে তাও দেওয়া আছে, ওটা ওইগুলোর দরকার পড়ে না তোমাদের। তো ইঞ্জিনিয়ারিং এ তোমরা যদি পড়াশোনা করো তো তাহলে ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ইয়ারের দিকে এগুলো তোমাদের হাতে কলমে করা লাগবে। তো বক্রতার ব্যাসার্ধ, এটা সূত্র কি? r = d²/6h + h/2। তো এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে ডি আর এইচ কি? এইচ হচ্ছে তিনটি পায়ের তল থেকে বক্রতলের উচ্চতা কিংবা নিম্নতা। তিনটি পায়ের তল থেকে, পায়ের তলা থেকে, মানে এই যে যে পায়াটা, তিনটা পায়ায় তো একটা সমতলে থাকবে, তাই না? তিনটা পায়ে একটা সমতলে থাকবে। এই পায়া থেকে বক্রতা, এর ভিতরে যখন আমরা একটা কাজ দিব, ভিতরে যখন কাজ দেবো, সেটা থেকে উচ্চতা কতটুকু উঁচা বা কতটুকু নিচা, সেই যে দূরত্বটা, সেটাই হচ্ছে এইচ। আর ডি হচ্ছে তিন পায়ের গড় দূরত্ব। তিনটা পায়ের গড় দূরত্ব, এই এক একটা পা তো এক একটা পা থেকে দূরে অবস্থিত, তাই না? এই তিনটা পায়ের গড় দূরত্বকে আমরা কি বলবো? ডি বলবো। তাহলে এই বক্রতার ব্যাসার্ধ, এই সূত্রটা আসে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? r = d²/6h + h/2। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করবা, তোমরা ভার্সিটিতে যদি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করো, তাহলে তোমাদের এই যন্ত্রটা দিয়েই ফার্স্ট ইয়ারে ফিজিক্স ল্যাব করতে হবে। ফিজিক্সের একটা ল্যাব আছে স্পেরোমিটারের সাহায্যে। বুঝতে পারছো? রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করা লাগে। তো এটা হচ্ছে স্ক্রুর পিচ। স্ক্রুর পিচ কি? এখানে এখানে দেখো আরো লেখা আছে যে বৃত্তাকার স্কেলটিকে 5 বার ঘোরানোর ফলে স্ক্রুর সরণ 5 মিলিমিটার হয়েছে। মানে এই বৃত্তাকার স্কেলটিকে, এটাকে যদি আমরা 5 বার ঘুরাই, 5 বার ঘোরানোর ফলে এখান থেকে এতটুকু 5 মিলিমিটার তার সরণ হয়েছে। তাহলে পিচটা কতটুকু হবে? তাহলে পিচ হবে কত? কতটুকু সরণ হয়েছে? 5 মিলিমিটার। আর আমরা কতবার ঘুরাইছি? 5 বার। তাহলে স্ক্রুর পিচ কত? 1 মিলিমিটার। এটা হবে স্ক্রুর পিচ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন কি? স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন, স্ফেরোমিটার লঘিষ্ঠ গণন হচ্ছে স্ক্রুর পিচ আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই যে বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ আছে? 10, 20, 30, 40, এরকম করে 100টা ভাগ আছে। তো এই স্ক্রুর পিচ ভাগ, এই যা যতগুলো ভাগ সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা লঘিষ্ঠ গণন পাবো। স্পিরোমিটার বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে এর স্ক্রুর যতটুকু সরণ হয় তাকে ওই স্পিরোমিটারের লঘিষ্ঠ গণন বলে। এক ভাগ ঘোরালে বৃত্তাকার স্ক্রু যতটুকু সরণ হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এইটা তো, এই যে বৃত্তাকার স্কেল এখানে আছে, তো এটাকে একবার ঘোরানোর ফলে এই স্ক্রুটা আগে এইখানে ছিল, স্ক্রুটা উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। এই যে যতটুকু সরণ, সেটাকে কি বলে? যতটুকু সরণ হয় সেটাকে কি? স্পিরোমিটারের লঘিষ্ঠ গণন বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। স্পিরোমিটার লঘিষ্ঠ গণন কি? স্ক্রুর পিচ আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে আমরা স্ক্রুর পিচ কত পাইছিলাম? 1 মিলিমিটার। 1 মিলিমিটার ভাগ সংখ্যা কত? 100। তাহলে 1 মিলিমিটারকে আমরা 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে স্ক্রুর লঘিষ্ঠ গণন পাবো কত? 0.01 মিলিমিটার। ঠিক আছে? লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবকও বলা হয়। তো স্পিরোমিটার লঘিষ্ঠ গণনের তাৎপর্য কি? স্পিরোমিটার লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার, এর অর্থ স্পিরোমিটারের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে এর স্ক্রু এত মিলিমিটার সরণ হয়। মানে এইটা যদি একবার আপনি ঘুরায়, তাহলে এই স্ক্রুটা নিচ থেকে উপরে কতটুকু সরণ হবে? 0.01 মিলিমিটার সরণ হবে। এই স্পিরোমিটারের সাহায্যে 1 মিলিমিটার এর 100 ভাগের 1 ভাগ পর্যন্ত নির্ণয় করা সম্ভব। মানে আমরা নর্মাল একটা স্কেল বা কোনো কিছু দিয়ে দৈর্ঘ্য খুব কম দৈর্ঘ্যের জিনিসপত্র মাপা কিন্তু খুবই কঠিন। তো এইসব জিনিসপত্র দিয়ে খুব কম বা খুব চিকন জিনিসপত্র আমরা মাপতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে স্পিরোমিটারের কাজ। তো স্পিরোমিটার দিয়ে আমাদের অনেক কোশ্চেন আসে।
স্পেরোমিটার দিয়ে আমাদের কোশ্চেন আসে, তো এই কোশ্চেনগুলো আমরা এখন দেখব। তো এখানে বলছে কোন গোলীয় তলের কোন গোলীয় তলের বক্রতার কোন গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কোন সমীকরণটি ব্যবহৃত হয়। এটা কোথায় কোথায় আসছে দেখো, সিএইচবি তে আসছে, আরবি তে আসছে 2017 সালে। তাহলে এখানে যে সূত্রটা কি, সূত্রটা আমি এখানেই বলে দিয়েছিলাম, সূত্রটা একটু উপরেই আছে, আর ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস এইচ বাই 2। বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এটাই, উপরে লিখে দেওয়া ছিল বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাহলে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তারপরে যে অঙ্কটা, স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50। স্কেলটিকে এক পাক ঘোরালে রৈখিক স্কেলে সরণ হয় 0.5 মিটার। লঘিষ্ঠ গণন কি? লঘিষ্ঠ গণন হচ্ছে একবার ঘুরাইলে যতটুকু সরণ হয় এইটা ভাগ হচ্ছে যত ভাগ সংখ্যা, এটাই হচ্ছে লঘিষ্ঠ গণন। যতটুকু সরণ হয়েছে আর যত ভাগ সংখ্যা সেটাই হচ্ছে লঘিষ্ঠ গণন। এইখানে দেখো, যতটুকু সরণ হয়েছে এবং লঘিষ্ঠ, আহ, কোনটা লঘিষ্ঠ গণন কি? স্ক্রুর পিচ। লঘিষ্ঠ গণন হচ্ছে কি স্ক্রুর পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? বৃত্তাকার স্কেলের মোট ভাগ 50, আর স্ক্রুর পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। কেন? কারণ কি একবার ওই বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরালে সে রৈখিক বরাবর যতটুকু অতিক্রম করে সেটাই হচ্ছে পিচ। তাহলে 0.5/50, এটা যদি আমরা করি তাহলে যে অ্যান্সার আসে সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা 0.01 মিলিমিটার। এখানে এটাও কিন্তু বোর্ড কোশ্চেনে আসছিল। আর এখানে যে অ্যান্সারটা আর ইকাল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2, এখানে হচ্ছে এই গ নাম্বার অ্যান্সারটা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখান থেকে খুবই অনেক এমসিকিউ কোশ্চেন আসে। তো এখন আমরা এই আর দুইটা এমসিকিউ কোশ্চেন আছে, আর এই দুইটা এমসিকিউ দেখানোর পরে এই অধ্যায়টা শেষ। আমাদের একটা লেকচারেই আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে। তো এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো থেকে ম্যাথ আসে তোমরা আসলে আশা করি বুঝতে পারছো। এই যে স্পেরোমিটারের, মানে ম্যাথ বলতে এমসিকিউ, স্পেরোমিটার থেকে এমসিকিউ আসে, তবে ত্রুটি থেকে এমসিকিউ আসে, কোন টাইপের ত্রুটি এইসব থেকে এমসিকিউ আসে, এই যে উপরে আমি দেখাইছি। তারপরে ত্রুটি নির্ণয় থেকে এমসিকিউ আসে। তারপরে কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করছে সেগুলো নিয়ে এমসিকিউ আসে, একক থেকে এমসিকিউ আসে, মাত্রা থেকে। এই সব হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। তো এখন লাস্ট আর দুইটা এমসিকিউ আছে, তারপরেই এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এই দুইটা এমসিকিউ কি, চলো আমরা দেখি। তো এখন এখানে যে প্রথম কোশ্চেনটা, ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের একটার ব্যাসার্ধ নির্ণয়কালে স্ফেরোমিটারের সাহায্যে সমতল ও অতল তলের রৈখিক স্কেলের পাঠ যথাক্রমে 9 মিলিমিটার ও 6 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে 96 ও 33 পেল। বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 এবং 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 40 মিলিমিটার। অবতল তলের বক্রতার ব্যাসার্ধ কত? স্ফেরোমিটারের পিচ হচ্ছে 1 মিলিমিটার। স্ফেরোমিটারের পিচ হচ্ছে কি 1 মিলিমিটার। তো এখানে ব্যাপারটা হচ্ছে যখন সমতল, এই যে যে স্ফেরোমিটারে তো তিনটা পায়া ছিল, এই দেখো সমতল এবং অতল। এই যে স্ফেরোমিটারের এই যে যে নিচে নিচে যখন সমতল একটা জিনিস বসালো, সমতল একটা জিনিস সমান সমতল একটা গোলীয় একটা জিনিস যখন বসালো, তখন সমতল একটা, আচ্ছা আমি এটা কেটে, সমতল একটা গোলীয় জিনিস যখন বসালো তখন এই স্ক্রুটা অবশ্যই এখানে সমতল একটা জিনিস থাকা মানে কি এই স্ক্রুটা তো আর মাটি টাচ করবে না, স্ক্রুটা একটু উপরে উঠে যাবে, এটাকে ঘুরাইয়ে উপরে উঠাইতে হবে, তাই না? তার মানে কি এই যে রৈখিক স্কেলও কিছুটা ঘুরবে এবং এই উপরেও কিছুটা উঠবে, তাই না? এই রৈখিক স্কেলের একটা, যখন একটা সমতল জিনিস নিচে বসাবো তাহলে এই রৈখিক স্কেলটাকেও অবশ্যই, এই বৃত্তাকার স্কেলটাকেও ঘুরায় উপরে উঠাইতে হবে, তাই না? তা সেই হিসাবে রৈখিক স্কেলও কিছুটা যাবে। যখন আমরা এখানে সমতল বাদে একটা অবতল জিনিস দিব তাহলেও কি সেটা কি, একটা অবতল জিনিস দিলেও সেটা কি হবে, তার জন্য আমরা একটা বৃত্তাকার স্কেলের পার্ট পাবো এবং তার জন্য একটা রৈখিক স্কেলের পার্ট পাবো। তো এখানে সেই দুইটাই দেওয়া আছে, এবং এই 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব এবং আরো কি কি জানি দেওয়া আছে। আর কি কি দেওয়া আছে আমরা দেখি। এখানে কি দেওয়া আছে, 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব দেওয়া আছে 40। আমাদের চাইছে কি বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমি দেখাইছিলাম কি, আর ইকুয়াল টু
ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2। এখন এইচ, এইচ জিনিসটা কি এবং এই জিনিসটা কি এই উপরে দেখাইছিলাম। এইচ হচ্ছে 3টি পায়ের তল থেকে বক্রতলের উচ্চতা কিংবা নিম্নতা, আর ডি হচ্ছে 3 পায়ের গড় দূরত্ব। ডি হচ্ছে কি 3 পায়ের গড় দূরত্ব। ডি দেওয়া আছে কিন্তু এইচ দেওয়া আছে, এইচ আমাদের দেওয়া নাই। তাহলে এইচ আমাদের বের করতে হবে। তাহলে এইচ এর জন্য আরো একটা সূত্র আছে। এইচ এখানে সমতল, সমতল এবং অবতল, এখানে অবতল, অবতল তলের রৈখিক পাঠ এই দুইটা হচ্ছে বিয়োগ হবে। সমতল এবং অবতল তলের এই দুইটা হচ্ছে বিয়োগ হবে। তার সাথে কি হবে, এই বৃত্তাকার স্কেলের সমতল থেকে অবতলের এটা বিয়োগ হবে 96 বিয়োগ 33। আর এখানে ভাগ সংখ্যা কত, ভাগ সংখ্যা হচ্ছে 100। এটা হচ্ছে এইচ নির্ণয়ের, এভাবে হচ্ছে এইচ নির্ণয় করতে হবে। যদি ডাইরেক্ট এইচ দেওয়া থাকে, ডি দেওয়া আছে দেখো, গড় দূরত্ব ডি দেওয়া আছে, যদি এইচ দেওয়া না থাকে তাহলে এইভাবে এইচ বের করতে হবে। এখানে আমরা এইচটা কিভাবে বের করলাম, সমতল এবং অবতল দুইটা বিয়োগ দিলাম এবং বৃত্তাকারের সমতল মানে বৃত্তাকার স্কেলের পাঠের দুইটা বিয়োগ দিয়ে 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা করলে যেটা হবে সেটা হচ্ছে 3.63 মিলিমিটার। এই অধ্যায় থেকে এমসিকিউ আসে, তাই এই জন্য আমি এই অধ্যায় থেকে এমসিকিউ গুলো কিভাবে সমাধান করবা এইগুলো তোমাদের খুব ভালো মতো করে পড়িয়ে দিচ্ছি। একদম ইন ডিটেলস এই প্রত্যেকটা যন্ত্রপাতি কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস খুঁটায় খুঁটায় আমি দেখাচ্ছি না, কারণ এখান থেকে কিন্তু সৃজনশীল আসে না। এই এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না যে প্রত্যেকটা সূত্র তোমাদের ভালো মতো বুঝে টুঝে সব কিছু করতে হবে। তোমরা এই যে অঙ্কগুলো পারলে হবে, আর তোমরা যদি সেইভাবে আরো বুঝতে চাও তাহলেও হবে, সমস্যা নাই, কিন্তু তোমাদের হাতে তো সময় খুবই কম, তাই না? তো 3.63 এটা হচ্ছে এইচ এর ভ্যালু। এখন আর ইকুয়াল টু আমরা ডি এর ভ্যালু বসাবো। ডি কত, 40। ডি হচ্ছে 40 স্কোয়ার আর 6। এইচ এর ভ্যালু কত পেলাম, 3.63। 3.63 প্লাস, প্লাস এই জায়গায় আবার h/2, এইচ এর ভ্যালু কত, 3.63। 3.63 আর নিচে হবে কি 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 75.276 মিলিমিটার। এটা হচ্ছে পাবো। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এই ক নাম্বার অ্যান্সার। এটা কি এসবি সিলেট বোর্ড 2023 সালে আসছে, এটা কিন্তু 2023 সালে আসছে। সিলেট বোর্ড 2023 সালে আসছে। কালকে হচ্ছে 24-এর পরীক্ষা শুরু, 23 তারিখ কালকে, কালকে হচ্ছে 24-এর পরীক্ষা শুরু। আর সিলেট বোর্ডের 24 সালের পরীক্ষা একটু পিছাই দিছে বন্যার কারণে। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে এই অঙ্কটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরের যে অঙ্কটা এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। একটি স্পেরোমিটার দ্বারা একটি কাঁচ পাতের পুরুত্ব পরিমাপ করা রৈখিক স্কেলের পাত 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ 25, লঘিষ্ঠ গণন এত এবং পিচ এত। স্পেরোমিটারের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত হবে? স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত হবে? এখানে দেখো লঘিষ্ঠ গণন দেওয়া আছে। তো লঘিষ্ঠ গণনের আমরা সূত্র কি জানি? লঘিষ্ঠ গণনের একটা সূত্র আছে। লঘিষ্ঠ গণনের সূত্র হচ্ছে পিচ, পিচ বাই নিচে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, লঘিষ্ঠ গণন। এখানে দেখো লঘিষ্ঠ গণনের পিচ, এই যে লঘিষ্ঠ গণন হচ্ছে স্ক্রুর পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এই সূত্রটা যদি আমরা বসাই, আমাদের কি দরকার? আমাদের দরকার বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা বা ভাগ সংখ্যা। তাহলে এই আমাদের এই ভাগ সংখ্যা এইটার দরকার। এখানে দেখো লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন এটারও মান দেওয়া আছে, এই পিচেরও মান দেওয়া আছে। পিচের মান 0.5, লঘিষ্ঠ গণনও দেওয়া আছে। তাহলে আমরা ভাগ সংখ্যা ইজিলি বের করতে পারবো। তাহলে ভাগ সংখ্যা ইকুয়াল টু কি, এই ভাগ সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসলে পিচ, পিচ থাকে উপরে, পিচ হচ্ছে 0.5 আর নিচে হচ্ছে কি লঘিষ্ঠ গণন চলে যায় 0.01। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার আসে হচ্ছে 50। তাহলে এখানে যে স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা হচ্ছে কত, 50। স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেল কোনটা, এই যে যে বৃত্তাকার স্কেল, এইটা হচ্ছে কি বৃত্তাকার স্কেল। এই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা হচ্ছে কত হবে, এই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত হবে, 50। এটা আমরা বের করলাম। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। এইটা হচ্ছে আজকের ক্লাস ছিল। এই যে প্রথম পত্র, প্রথম পত্রর প্রথম, প্রথম পত্রের প্রথম অধ্যায়টা অনেকেই পড়ে না, অনেকেই এই জিনিসটা পড়ে না, কিন্তু
এই জিনিসটা একেবারে স্কিপ করা উচিত না, কারণ এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসে। তো পরবর্তী ক্লাস এবং রুটিন পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের সাথে কানেক্টেড থাকো, তাহলে তোমরা এই ক্লাসগুলো করতে পারো। সাইকেল ওয়ানটা একদম ফ্রি, তোমাদের জন্য এই সাইকেল ওয়ানটা একদম ফ্রি। ঠিক আছে, তোমরা নিয়মিত ক্লাস করবা। আশা করি তোমরা সব বুঝতে পারছো। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তোমরা আরেকবার ভিডিওটা দেখে নেবা, বা যে অংশটা বুঝতে সমস্যা এই এই ভিডিওটা তো থাকবেই, আরেকবার সেটা দেখে নেবা, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো পরের ক্লাস কালকে রাত 9:30টায় ক্লাস হবে, লাইভ ক্লাস, সেটা হচ্ছে ভেক্টরের উপরে। এবং আমি রুটিনটা গ্রুপে দিয়ে দেব, এবং তোমাদের জন্য তোমরা এই পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব কমিউনিটিতেও রুটিনটা পেয়ে যাবা। তো তোমরা সবাই আজকের মতো ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।